আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ যাত্রা সংবাদ। আগামী মরশুমে অর্থাৎ 1432 বঙ্গাব্দে গিরিশ অপেরার বলিষ্ঠতম পালা প্রযোজনা নটনাট্যকার সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত, নারায়ণ শুক্ল প্রযোজিত, অরূপ কুমার ও মেঘা ভট্টাচার্য অভিনীত এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর। সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর। নমস্কার। যাত্রা শুরু হয় ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রাপাটির মাইকের চোঙগুলি বাঁধা রয়েছে সেগুলো দয়া করে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না, তাতে যাত্রা শোনার বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে মঞ্চের উপর কেউ টর্চের আলো কিংবা লিসার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেউ আশঙ্কা করবেন না। কমিটির জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতা করবেন। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রচারের দরকার হয় সাজঘরে এসে গিরিশ অপেরার ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। এবং সেই সঙ্গে জানাই আরও একটি বিশেষ ঘোষণা, কলকাতা নন্দকুমার হাইরোড ও বেলদার যে কোনো যাত্রা দল, ডান্স হাঙ্গামা, বাউল, রামায়ণ, কবিদল বায়নার জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস। গীতশ্রী যাত্রা বুকিং অফিস, পরিচালনায় সুনীল রাউল, রুইনান মাইতিলেত, সাবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা নাচিন্দা ও ত্রিকালদর্শী বাবা লোকনাথের পাদপদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত সুধী যাত্রামতী দর্শকবৃন্দ, উৎসব কমিটির সমস্ত সদস্যবৃন্দ, পরিচালন কমিটি, উপদেষ্টা মণ্ডলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় প্রশাসন প্রত্যেককে গিরিশ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। শুরু হয়েছে, এবার মনে হয় চারদিকে বন্যা হয়ে যাবে। এই কর্তাবাবু স্ত্রী মানে আমার বৌদিমণির প্রসব বেদনা শুরু হয়েছে। কর্তাবাবু অবশ্য দুদিন আগে থেকে শহর থেকে ভালো ডাক্তার নিয়েছে, সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই মথুরাপুর গ্রামে প্রতাপ নারায়ণ চৌধুরী কোথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। জমিদারিটি অবশ্য অনেকদিন আগে চলে গেছে, কিন্তু মেজাজটা থেকে গেছে। এখন হয়েছেন বিজনেসম্যান, রাইস মিল কি নেই। এই রে, আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হয়নি। আমি হচ্ছি এই বাড়ির ম্যানেজার। সেই কোন ছোট বয়সে বাড়িতে কাজে ঢুকেছি, কর্তাবাবুর বাবা না বলে সেদিন থেকে বাড়িতে কাজ করতে করতে আমি এই বাড়ির একজন হয়ে গেছি। তাই তো এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। না, আজ মনে হয় বৃষ্টি ছাড়বে না। আবার মুষলধারে বৃষ্টি এলো, কিন্তু এদিকের কোনো খবর নেই। এই যে ভানু, তুই এখানে, এদিকের কোনো খবর আছে? না কর্তাবাবু, ভেতর থেকে কোনো খবর আসেনি। ও, কোনো খবর আসেনি। আচ্ছা, তোর কর্তা আমার শরীর ঠিক আছে তো? তা তো বলতে পারবো না কর্তাবাবু, কারণ ভেতরে যেতে পারুন। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিটা করছিস? আপনি শুধু শুধু আমার বোনা করছেন। আপনি যেখানে আমিও তো সেখানে। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভানু, তুই কিছু মনে করিস না। আসলে আমি ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস। একমাত্র তাকে স্মরণ করা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। তা হ্যাঁ রে ভানু, বলতে পারিস তোর কর্তামার ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে গো কর্তাবাবু। দেখবেন গিন্নিমা আপনার কোলে পুত্র সন্তান তুলে দেবেন। তা না হয় স্বীকার করলাম, কিন্তু মেয়েও তো হতে পারে। তবে আজকালকার দিনে ছেলে মেয়ে দুই সমান। ভানু, আমার কিন্তু মেয়েই পছন্দ। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওদিক থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, দেখে আয়। ও, ভাবতে পারছি না অতগুলো ডাক্তার করছেটা কি। সারা বাড়িটাকে তো একেবারে নার্সিংহোম বানিয়ে ফেলেছে। তাহলে কি কোনো বিপদ আমার স্ত্রী লক্ষ্মীর অথবা আমার সন্তানের? না না না, এ আমি কি বলছি, কি ভাবছি? ঈশ্বর, তুমি ওদের রক্ষা করো ঠাকুর, তুমি ওদের রক্ষা করো, তুমি ওদের। কিরে, কি হয়েছে? আমি বলেছিলাম আপনার ছেলে হয়েছে। আমি বলেছিলাম না আপনার ছেলে হবে। জয় মা ভগবানী, জয় মা। তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, আমার মুখ রেখেছো। তা ভানু, এই সুসংবাদটা দেওয়ার জন্য আমার এই গলার হারটা আমি তোকে উপহার দিচ্ছি। এই নে, ধর। কর্তাবাবু, এটা তো আমি নিতে পারবো না। কেন রে, কি হয়েছে? কর্তাবাবু, গিন্নিমা চুপ করে থাকিস না, বল। গিন্নিমা নেই। মারুন কর্তাবাবু,
মারতে মারতে আমাকে মেরে ফেলুন, কারণ এই চরম সত্যিটা তো যে আমাকে আপনাকেই শোনাতে হবে। গিন্নিমাতার পুত্র সন্তানকে আমার কোলে তুলে দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না না, হতে পারে না, হতে পারে না। লক্ষ্মী আমাকে ছেড়ে চলে যেতে পারে না। লক্ষ্মী, লক্ষ্মী তুমি ফিরে এসো। তোমার এই সন্তান আমি চাই না। বলতে পারো, বলতে পারো লক্ষ্মী, তোমার এই সন্তান নিয়ে আমি এখন কি করব? এই ছেলেকে আপনি বড় করে তুলবেন। আজ থেকে আপনি এর বাবা, আপনি এর মা। গিন্নিমাতার পুত্র সন্তানের মুখ থেকে আর মা ডাক শুনতে পেল না, তাই যে পুত্র সন্তান আপনাকে দিয়ে গেল তার মুখ থেকে আপনি বাবা ডাক শুনতে পাবেন। ওর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। ওকে তুই নিয়ে যা, নিয়ে যা। এমনকি ওর মুখও আমি দেখতে চাই না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে করতে বাবু? আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কারণ কারণ ও আমার শত্রু। ও ওই আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে কিন্তু দিয়ে গেছে আপনার বংশের প্রদীপ, নিজে নিভে গিয়ে জ্বালিয়ে দিয়ে গেছে আপনার বংশের বাতিকে। বাতি নয়, বাতি নয়, দাবানল। আর সেই দাবানলের লেলিহান শিখায় আমার আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ছাই। কর্তা বাবু, শোন, যা বলছি তাই কর। ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আয়, অথবা এমন কোন জায়গায় রেখে আসবি যেখান থেকে ফিরে এসে কোনোদিন আমার সামনে দাঁড়াতে না পারে। কারণ আজ ওর মাকে খেয়েছে, দুদিন পরে ও আমাকে খাবে। যা বলছি তাই কর। আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব ভানু? বলতে পারিস আমি কি করে শান্ত হব? যা বলছি তাই কর, আর এটাই আমার শেষ কথা। কর্তাবাবু, আপনি যাবেন না, আমার কথা শুনুন। সময় শেষ কথা বলবি কর্তাবাবু। আজ যে ছেলের আপনি মুখ দর্শন করতে চাইলেন না, একদিন সেই ছেলের জন্য গর্বে আপনার বুকটা ভরে যাবে। আর যে বাবা ডাককে আপনি অস্বীকার করতে চাইলেন, একদিন সেই ছেলের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য হৃদয়টা আপনার ব্যাকুল হয়ে উঠবে। সেদিন আপনার অনেক কিছু বলার থাকলেও শুধু শেষ কথাটাই বাকি থেকে যাবে কর্তা বাবু, শুধু শেষ কথাটাই বাকি। কাহিনী মেঘদূত গঙ্গোপাধ্যায়, রচনা নির্দেশনায় নটনাট্যকার সুকান্ত মুখার্জি, সুর সংযোজনায় ভোলানাথ মালাকার, নৃত্য পরিকল্পনায় মাস্টার জনি, আবহ গোপাল পাল, ধ্বনি সারগম মিউজিক, নিয়ন্ত্রণে মাস্টার বিশু, আলো মা সন্তোষী লাইট সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার মিন্টু, যন্ত্রী সংঘ গোপাল পাল, অসিত পাল, বনমালী দাস ও শ্রীমন্ত বর্মন। শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ নট কনক মণ্ডল, মমতাময়ী কাকলি নস্কর, ব্যতিক্রমী নায়ক কুমার কৃষাণু, তন্নি বন্যী মিস রেখা, হাসির রাজা আশিস সরকার, নবাগত কুমার গৌরব ও চরিত্রাভিনেতা ভক্তিপাত্র, দল ম্যানেজার ভক্তিপাত্র ও অমিত হাজরা। সাজঘর পরিচালনায় অমিত কুমার, বটকৃষ্ণ সামন্ত, হারাধন মাঝি, সুকুমার রায়, শ্রীকান্ত পানিগ্রাহী ও মিস্টার বাপি রাউল। শুরু হচ্ছে নারায়ণ শুকুল প্রযোজিত, নাট্যকার সুকান্ত মুখার্জি রচিত, নির্দেশিত, নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ ধন্য ঐতিহ্যবাহী গিরিশ অপেরা পরিবেশিত যাত্রার অলরাউন্ডার হিরো আশিস কুমার, গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা দীপিকা চ্যাটার্জি, গায়ক নায়ক পলাশ কুমার, ব্লু হট নায়িকা মিস সঙ্গীতা ও নরম মনের গরম ভিলেন সংগ্রাম রাজ শর্মা অভিনীত 1431 বঙ্গাব্দে দিকে দিকে সাড়া জাগানো এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। শুধু শেষ কথাটাই বাকি।
শুরু হচ্ছে 30 বছর পর। সেই কখন থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসার সময় হলো না বাবুর। আজ আসুক একবার, ওরই একদিন কি আমারই একদিন। সামনে দেখা হলেই প্রেম একেবারে উথলে ওঠে। মন দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। মেতিরে গো মেতিরে পচা মেতিরে গো, এই যে জুতো পালিশ করার পচা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আমি কিন্তু রোজ তোমাকে এখানে দেখি গো বেগম সাহেবা, তুমি তো রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকো, আর একটা ছোঁড়া মোটর সাইকেলে করে এসে তোমাকে শো করে নিয়ে চলে যায়। সেই ছোঁড়াটা বুঝি আজ তোমাকে নিতে আসেনি? বুঝাচ্ছি বুঝাচ্ছি, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। না, ঝগড়া হয়নি। তাছাড়া তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে যাবই বা কেন? নিজের কাজ করো। হ্যাঁ করছি তো বেগম সাহেবা, নিজের কাজ তো করছি গো, এই যে জুতো পালিশের কাজ করছি। তবে আর একটা কাজের কথা বলি, শোনো গো বেগম সাহেবা। আবার কাজের কথা? ওরে বাবা রে বাবা, এই জানো এখনো কিন্তু আমি খালি আছি গো। যদি মনে করো তো তুমি আমার সঙ্গে একটু প্রেম করতে পারো। ওরে বাবা রে বাবা, চটে যাচ্ছ কেন? চটে যাচ্ছ কেন? তুমি যা বলবে তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন। তাই নাকি? বুড়োর শখ মন্দ নয়। দুদিন বাদে চিতায় উঠবে, এখনো নাকি প্রেম করার শখ। ও বেগম সাহেবা, আরে প্রেম করার আবার বয়স আছে নাকি গো? এই দেখো না, আমার 4-20 বয়স হলে কি হবে? তুমি শুধু একবার আমাকে বিয়ে করে দেখো, তোমাকে একেবারে 20-25টা বাচ্চার মা বানিয়ে দেবো। আরে বাবা রে, দয়া করে, এত বাচ্চা বাচ্চা। বেগম সাহেবা, তুমি আমাকে বিয়ে করবে? কি তুমি আমার হাত ধরছো কেন? ছেড়ে দাও বলছি। বাবা রে বাবা, হাতটা কি নরম। ছেড়ে দাও বলছি। জানো তোমার নরম হাতের ছোঁয়া পেয়ে না আমার সারা শরীরে কারেন্ট লেগে গেছে। সে কি? তাহলে তো লোক ডাকতে হবে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে কি? মেয়েটাকে ছাড়ো, ছাড়ো বলছি, কারেন্ট লেগে গেছে। নাহলে তোকে মেরে তোর ভবলীলা একেবারে সঙ্গ করে দেবো। দাঁড়ান দাঁড়ান, আমি একখানা ছবি তুলে রাখি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একটা সুন্দর নারীকে দেখে 80 বছরের বৃদ্ধ তার শিরতা হানির চেষ্টা। শাট আপ। ওরে বাবা রে। আরে পটল কুমার, ম্যাডামের ফেসটা একবার দেখো। আরে দেখো ম্যাডামের ফেসটা তুমি ভালো করে দেখো। বাহ, অপূর্ব, অসাধারণ, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। ও, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। হবে হবে, আপনার হবে। আপনি নায়িকা হতে পারবেন। ওকে তো অনেক আগেই আমার নায়িকা বানিয়ে নিয়েছি গো। এই চুপ! বাবা। ম্যাডাম, আমি হচ্ছে ফিল্ম প্রডিউসার বিকাশ সেন, নমস্কার। আর উনি হচ্ছেন বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার। আমি আমি নায়িকা হব বিকাশ বাবু। স্যার যখন বলেছেন আমরা আপনাকে নায়িকা বানাবো। জানেন জানেন বিকাশ বাবু, আমার না অনেক দিনের ইচ্ছে আমি নায়িকা হব। আমি আমি হব তোমার নায়ক। এই, যাও যাও এখান থেকে। আরে যাও বলছি। আমি নায়ক। ওরে বাবা রে বাবা। বুড়ো বয়সে নায়ক হবে? বলছিলাম কি বিকাশ বাবু, আমি অভিনয় করতে পারবো তো? নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? দেবশ্রী, শতাব্দী, ঋতুপর্ণা, রচনা, এমনকি বম্বের নায়িকা করিনা আর ঐশ্বর্য রায়কে আমি নায়িকা বানিয়েছি। বাবা, তাই নাকি? পটেল কুমার, ম্যাডামটা ভালো করে শট নিয়ে নাও। হ্যাঁ বলতে পারেন স্যার, আপনাকে বলতে হবে। ম্যাডাম আপনি তো ঠিকঠাক দাঁড়ান। এই দেখুন, এত সময় আপনার সঙ্গে আমি কথা বলে যাচ্ছি, অথচ আপনার নামটাই জানা হয়নি। আমার নাম
আমার নাম কুসুম ব্যানার্জি, এই মথুরাপুরেই থাকি, প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে। সে কি কথা গো বেগম সাহেব? আরে আমিও তো ওইখানেই থাকি গো। আরে বাবা, এই বুড়োটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা খারাপ নয়, মাথা খারাপ নয়, আপনাকে দেখে ওর মাথাটা একেবারে ঘুরে গেছে। আরে বুড়ো, এই মুহূর্তে এখান থেকে তুই যাবি না তোকে আমি ওই আর একটু এগিয়ে এলে তোকে আমি কেলিয়ে দেবো। এই সর্বনাশ! তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি হচ্ছি ভানুবাবুর নাতি। নাতি? Yes. ওরে বাবা রে, কি কাশি রে বাবা! যাবো। নাতি নয়, নাতি নয়, দাদুর পোঙ্গাই দেবার বাতি। স্যার, আমি বলছিলাম অযথা সময় নষ্ট না করে শুটিংটা চালিয়ে যান। এখন রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। সে কি এক্ষুনি শুটিং? শুটিং। আচ্ছা ধরুন আপনি নায়িকা, নির্জন রাস্তা দিয়ে আপনি একা হেঁটে আসছেন, আর আপনাকে ভিলেন দেখে আপনার দিকে এগিয়ে এলো। তারপর এগিয়ে এসে আপনার হাত ধরলো। তারপর তারপর আপনার ইজ্জতের দিকে হাত বাড়ালো। তারপর আপনি ভয়ে পালাতে গিয়ে এইভাবে পড়ে গেলেন। তারপর সেই ভিলেনটা আপনার গায়ের উপর ঠিক এইভাবে ঝাঁপে পড়লো। দেখো, ভালো করে দেখো কিভাবে। ছাড়বারের জন্য তো ধরেনি সুন্দরী, প্রথম দেখি তোমাকে আবার কাছে পেতে ইচ্ছে করছে, তাই তোমাকে ভোগ না করে আমি কিছুতেই ছেড়ে দেবো না। চলে এসো আমার সঙ্গে, এসো। আরে সব আমি শুটিং করব না। তা বলে কি হয় ম্যাডাম? তা বলে কি হয়? শট শেষ না হওয়া পর্যন্ত শুটিং একদম ভালো হবে না। আপনি চুপ করুন তো। আপনাদের মতলব আমি বুঝতে পেরেছি। কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? কেউ কি নেই? আছে গো, আমি আছি গো বেগম সাহেব, এই পাঁচা মিস্ত্রি আছে গো। এই জানো, ভিলেন যখন নায়িকার উপর অত্যাচার করে তখন তো নায়কের এন্ট্রি হয় গো। আরে বুড়ো, এই মুহূর্তে এখান থেকে তুই যাবি না? আজ খুশিতে তোকে আমি যা। এই শুনে বাচ্চা, এই মুহূর্তে মেয়েটার হাতটা তুই ছাড়, ছেড়ে দে, ছাড়। বুঝেছি তোর মরণ পাখা গজিয়েছে। দাঁড়া বুড়ো, দাঁড়া, তোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। শালার বুড়ো ভমকে মেরে ওরে বাবা রে। আরে সত্যি করে বল, তুই কে? आशिक में कतिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। आशिक में कतिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। आशिक में कतिल भी हूँ, सबको दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, नींदे उड़ाना हो, दिल को चुराना, नींदे उड़ाना, बस यही तेरा कसूर। शंकर तुम्हें या दोषी अपने मुँह करता नहीं, मरने से मैं कभी डरता नहीं है। या दोषी अपने मुँह करता नहीं, मरने से मैं कभी डरता नहीं। बच्चा है बच्चा, बच्चा हो बच्चा, बच्चा है बच्चा, बच्चा है बच्चा हो बच्चा, बच्चा है बच्चा, बच्चा हो बच्चा, बच्चा। শঙ্কর তুই? এই কি হচ্ছে কি? চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ, আমি শঙ্কর চৌধুরী। কুসুমের গায়ে হাত দেওয়ার অপরাধে এই মুহূর্তে এই মথুরাপুরের মাটিতে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলতে পারতাম। তুই শুধু ভানু দাদু নাতি বলে তোকে আমি ছেড়ে দিলাম। যে ফাট! আচ্ছা, আমিও তোকে ঠিক দেখে নেব। এই অপমানের বদলা আমি যদি নিতে না পারি তাহলে আমার নাম বিকাশ সেন নয়।
আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। আরে কি হলো, তুই এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা, কেটে পড়। স্যার আমার একটাই অনুরোধ, বল। আপনার এক ঘুষিতে আমার শিক্ষা হয়ে গেছে, তাই তো? তাই আমার অনুরোধ আপনারা দুজনে একটু পাশাপাশি দাঁড়ান, আপনাদের রোমান্টিক জুটির একটা ছবি তুলে রাখি। আর 1 মিনিট এইখানে দাঁড়িয়ে থাকলে তোকেই আমি ছবি বানিয়ে দেবো, ছবি। যা ফাট। যাক বাবা, সবাই এখান থেকে বিদায় হয়েছে, মাঠ একেবারে পরিষ্কার। এবার ফাঁকা ময়দানে আমি গোল করব, গোল। আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে আরে আছি। কেন কুসুম, কেন? এসবের মানে কি? আরে বাবা, তোমার সঙ্গে একটু মজা করবো বলেই তো আমি এরকম সেজেছিলাম, মাঝখানে ওই দুশালা ঢুকে একবার সব গন্ডগোল করে দিল। ওরা যদি আমার কোনো ক্ষতি করে দিত? না কুসুম না, তোমার এই শঙ্কর যতক্ষণ বেঁচে আছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কুসুম, শঙ্কর? কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো সারা সপ্তাহ ধরে একটা দিনের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি, কবে রবিবার আসবে, কবে আমার কুসুম হোস্টেল থেকে ফিরে মথুরাপুরে চলে আসবে, তারপর তোমাতে আমাতে একেবারে সারাদিন ঘুরে বেড়াবো। তোমার সঙ্গে ঘুরে বেড়াতে আমার বয়েই গেছে। এই কুসুম রাগ করো না কুসুম, রাগ করো না। এই দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর চাঁদ। আরে কি হলো, হাসছো কেন? মেয়েদের প্রেমে ছেলেরা পাগল হলে সব ছেলেরা দিনের বেলা আকাশে চাঁদ দেখে। ও বাবা, ও তাহলে সূর্য ঠিক। কিন্তু তোমার কোনো কথাই আমি ভুলছি না। ও, তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তো? ঠিক আছে আমিও চললাম। আরে কোথায়? চামেলির কাছে। হ্যাঁ, চামেলি? চামেলি আমাকে ভীষণ ভালোবাসে। কি? আমি ওর কাছে গেলে ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, আমাকে আদর করে, আমার সারা গায়ে চুমু খায়। তুমি রাগ করো না কুসুম, তুমি রাগ করো না, আমি তোমাকেও ভালোবাসি, আবার চামেলিকেও সমানভাবে ভালোবাসি। এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? বলে লজ্জা করছে না? খবরদার বলছি, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। কিন্তু কি করব বলো কুসুম, আমি যে চামেলির কাছে গেলে সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে, আমার সারা গায়ে চুমু খাবে, তারপর আমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? আমাকেও তাকে জড়িয়ে ধরে আদর করতে হবে, আর তার সারা গায়ে হাত বোলাতে হবে। শয়তানি চামেলিকে আমি ছাড়বো না। বলো তার বাড়ি কোথায়, তাকে দেখতে কেমন? বলো। আরে ছাড়ো বলছি, ওরে বাবা কি রাগ। এই কুসুম, তুমি একটু ভালো করে দাঁড়াও তো, একটু তোমাকে ভালো করে দেখি তো। আরে কি দেখছো অমন করে? ভালো করে দেখলাম। তুমি কিছু মনে করো না কুসুম, চামেলিকে কিন্তু দেখতে তোমার থেকে আরো বেশি সুন্দর। তার গায়ের রংটা একদম ধপধপে দুধের মতো সাদা। সাদা? তার সারা গায়ে রেশমের মতো সাদা চুল। আবার সাদা চুল? তবে একটা দোষ আছে। কি দোষ? ওর 2টো পা নেই। কটা পা? 4টে পা। 4টে পা? আরে শুধু 4টে পা নয়, পেছনে একটা লেজও আছে। লেজ? তার মানেটা হলো ওই চামেলি হলো ওই মোড়ের মাথার একটা কুকুর। তবে রে বদমাশ পাজি, আজ তোমাকে আমি। কুসুম, না যাও কুসুম, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কুসুম, এই আমি চললাম। না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। শাসন যা ঘুচে যা সবুজ আসন, উত্তরবার করুক শাসন যা ঘুচে যা সবুজ আসন,
শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো। না কুসুম, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যেও না কুসুম। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না কুসুম। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। শঙ্কর, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো। প্রতিশোধ, আমাকে অপমান করার প্রতিশোধ আমি নেবই। তুমি শালা জানো না শঙ্কর, আমার গায়ে হাত দিয়ে তুমি কত বড় ভুল করলে। আরে আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। তোমার কাছ থেকে কুসুমকে আমি ছিনিয়ে নেব। পারবেন না স্যার, আপনি কিছুতেই পারবেন না। শঙ্কর হচ্ছে এখানকার বিখ্যাত বিজনেসম্যান প্রতাপ নারায়ণ চৌধুরীর সন্তান। ও একটা হাতির বাচ্চা, আর আপনি সামান্য পিঁপড়ে। কিন্তু পটল কুমার, সেই পিঁপড়ি যদি একবার হাতির কানে ঢুকে যায় তখন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া প্রতাপ নারায়ণ চৌধুরী ওকে ছেলে বলে স্বীকারই করে না। আরে ও তো সাথে ঘন্টা মূর্খ হলেও মালটা কিন্তু ভালো জোগাড় করেছে স্যার। কুসুম কলি যেন একেবারে ডিমের কুসুম। ওই ডিমে থেকে কুসুমকে আমি ছাড়িয়ে খাবো। তাছাড়া প্রতাপ নারায়ণ চৌধুরী ছোট ছেলে শোভন চৌধুরী আমার খুব কাছের বন্ধু। তার কাছে গিয়ে আজ আমি সব কথা খুলে বলবো। তাহলে তো খেলা একেবারে জমে যাবে। এই বিকাশ যখন একবার মথুরাপুরে ফিরে এসেছে, সে তখন খালি হাতে ফিরে যাবে না। কিন্তু তার আগে দাদুর সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। দাদু, তোর সঙ্গে দেখা করার জন্যই তো আমি এখানে চলে এলাম। আবার কেন এসেছিস এই গায়ে? বারে দাদু, এত বছর পরে আমি গায়ে ফিরে এসেছি, আর তুমি আমাকে বুকে টেনে নেবে না? কি করে নেব? দাদু, এই বুকের বিশ্বাসের ভান্ডারটাকে যে তুই শূন্য করে দিয়েছিস। দাদু, এর আগে এই গায়ের একটা মেয়ের ইজ্জতের দিকে তুই হাত বাড়িয়েছিলি। তোর জন্য এই মথুরাপুর গ্রামে আমার মাথাটা নিচু হয়ে গেছে। দাদু, এখন আমি অনেক পাল্টে গেছি। হ্যাঁ দাদু, একদম আমি পাল্টে গেছি। ভুলে যতটুকু ভুলে যাও, সেসব দিনের কথা তুমি একদম ভুলে যাও। এখন আমি হচ্ছে ফিল্ম প্রডিউসার বিকাশ সেন। আরে আমি হলাম বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার। দাদু, আমি ভাবছি কুসুম। কুসুম? হ্যাঁ দাদু, কুসুম। ওই কুসুমকে নিয়ে আমি একটা ছবি বানাবো। খবরদার! কেন, কি হয়েছে? খবরদার বলছি, ওকে নিয়ে তুমি ছবি করতে যেও না। কেন? তাহলে তুমি নিজেই ছবি হয়ে যাবে। কারণ শঙ্কর কুসুমকে ভালোবাসে, আর কুসুম শঙ্করকে ভালোবাসে। তাই বলছি, ওদের তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। দাদু, তুমি আমাকে একেবারে ভুল বুঝেছো। তুমি আমার নাতি, আমি তোমাকে ভালো করেই চিনি। সাপের হাঁচি বেদেই চেনে। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মথুরাপুর গ্রাম থেকে বিদেয় হওয়ার চেষ্টা করো। দাদু, ও দাদু, এত বছর পরে গায়ে ফিরে এলাম, আর তুমি আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব, তবে আমার মাথাটাকে যেন নিচু করার চেষ্টা করো না। আমি বলছিলাম অযথা সময় নষ্ট না করে চলুন। আপনার দাদু যখন মত দিয়েছেন, আমরা দুজনে বডিটা ফেলে দিই। যাবো পটল কুমার, আমি নিশ্চয়ই যাবো। স্যার, কিন্তু তার আগে শোভনের সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। স্যার। ওই শোভনের প্রচুর টাকা। দেখি ওই শালাকে সিনেমার লোভ দেখে যদি কিছু মাল কামানো যায়। তারপর ওই শালি কুসুম। ইয়েস, কুসুম। ওই কুসুমকে আমার চাই। ইয়েস, ওই কুসুমকে আমার চাই।
প্রভুরে সমরে সমশেষ গুণম গুণহীন মহেশ করণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। প্রভু নিশমণি সমশেষ গুণম গুণহীন মহেশ করণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। প্রভু নিশমণি সমশেষ গুণম। হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম। गिरिराज शितमनित वामतनुं तनुरिन्दित राजित कोटि विधुं विधि विष्णु शिरोहित पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। प्रभु नीशमणीशमशेष गुणं। हर हर बम बम हर हर बम हर हर बम बम हर हर बम हर हर बम बम हर हर बम। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। ওমা মাগো আমাকে প্রসাদ দাও মা, প্রসাদ দাও। এই নে বাবা, এই নে। তা হ্যাঁ রে খোকা, প্রণাম করে ঠাকুরের কাছে কি চাইলি? আমি তো আমার নিজের জন্য কিছু চাইনি মা, আমি চেয়েছি তোমার আর বাবার জন্য। আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমার বাবাকে সুস্থ রাখো, আমার মায়ের মঙ্গল করো। তুই কি রে হতভাগা, তুই কি? কেন মা? আমি তোমার ছেলে শঙ্কর, আমি তোমার খোকা। তুই বড্ড বোকা, বড্ড সরল, তাই তো তোকে নিয়ে আমার বড় চিন্তা। তোর বাবা যদি তোকে একটু সহ্য করতে পারতো। কি করে সহ্য করবে মা? বাবা আমাকে কি করে সহ্য করবে? আমি যে লেখাপড়া জানি না। খোকা, লেখাপড়া না শিখলে কোনো বাবা কি তার কোনো ছেলেকে ভালোবাসে বলো? এই দেখো না, আমার ছোট ভাই শোভন কত লেখাপড়া শিখেছে, কতগুলো পাস দিয়েছে। এই যেমন ধরো ইংরেজি বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, তবেই তো বাবা তাকে এত ভালোবাসে। তাই তো বাবার ব্যবসা দেখাশোনা করছে, আর আমি একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ, একেবারে লবডঙ্কা। তুই হাসছিস? জানো মা, জানো বাবা কি বলে জানো? যে জমিতে ফসল হয় না সেই জমি নাকি কোনো মূল্যই নেই, সেই জমি থাকার থেকে না থাকাই ভালো। আমি কিন্তু তোকে লেখাপড়া শেখাতে চেয়েছিলাম। আমি যখন এ বাড়িতে বউ হয়ে আসে তখন তুই 1 বছরের ছোট্ট শিশু, দিনরাত মা মা বলে কাঁদতিস। তারপর একটু বড় হতে তোকে আর কুসুমকে তোর বাবা আমার কোথায় একটা বড় স্কুলে ভর্তি করে দিয়েছিল। একদিন স্কুলের পড়া করতে না পারার জন্য মাস্টার মশাই স্কেলের বাড়ি দিয়ে কুসুমের হাতে মারলো, আর আমি তখনই রেগে ছুটে গিয়ে বাঁশের কঞ্চি দিয়ে মাস্টার মশাইকে দিলাম। তারপর আমার লেখাপড়া বন্ধ, বাবা আমাকে স্কুল ছাড়িয়ে দিল। কুসুমকে তুই বড্ড ভালোবাসিস তাই না রে খোকা? কিন্তু তোকে যে বাড়ির কেউ সহ্য করতে পারে না। তাতে কি হয়েছে মা? তাতে কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো মা। জানো মা, জানো সকলের গালমন্দ সহ্য করার পর আমি যখন তোমার কাছে ফিরে আসি তখন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। তখন আমার সব জ্বালা যন্ত্রণা একেবারে দূরে চলে যায় মা। আজ তোর জন্মদিন, তাই তো ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে বাবা ভোলানাথ, আমার শঙ্করকে তুমি দেখো বাবা, আমার শঙ্করকে তুমি দেখো। এই যে আজ আপনার জন্মদিন বলি আপনি কি সাপের পাত পা দেখেছেন? সংসারে কাজ নেই, যান বাজার থেকে এই ভদ্রের জিনিসগুলো নিয়ে আসুন। না, আমার খোকাজ কোথাও যাবে না। কিন্তু মা, আমার যাইতে তো দাদা জন্য মাছ মাংস। অন্য কাউকে বাজারে পাঠাও, তা না হলে শোভনকে বাজারে যেতে বলো। কি আশ্চর্য, ও সারাদিন ব্যবসা কাজকর্ম দেখে একটু বিশ্রাম নিতে পারবে না? বৌমা, শোভন তোমার স্বামী হলেও সে কিন্তু আমার ছেলে। তাহলে নিজের ছেলের কথা না ভেবে ওই মূর্খ ছাত্রীর কথা ভাবছেন কেন? হিসেব করে কথা বলো বৌমা। শুনুন মা, আপনার আদরের গোপালে যখন ব্যবসা বাণিজ্য দেখার মুরদ নেই তখন ওর উচিত এই বাড়ির চাকর বাকরের কাজগুলো করে দেওয়া। এটাই সংসারের নিয়ম। বাবা, শুনে যাও বাবা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। সবার মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো।
তা কি ব্যাপার ভারতী, এত চিৎকার কিসের? বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। খবরদার, খবরদার আমাকে প্রণাম করবে না। কেন প্রণাম করবো না বাবা? আজ আমার জন্মদিন। কি বলে? জন্মদিন? হ্যাঁ বাবা। ও, আজকের দিনে তুমি তাহলে এই পৃথিবীতে এসেছিলে? হ্যাঁ বাবা। কে আসতে বলেছিল? এসে তুমি আমার কি উপকারটা করেছো? জন্মের সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকে খেয়েছো, আমার মান সম্মান অর্থ সবকিছু খেয়েছো। আর কি খেতে চাও? কি বলছো তুমি? কি বলছি? কোন সাহসে ওই রাস্কেলটা আমাকে প্রণাম করতে আসে? ওকে আমার মুখ রেখেছে, আমার স্বপ্ন পূরণ করেছে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন। ও ছিল আমার আর লক্ষ্মীর স্বপ্নের সন্তান। লক্ষ্মী অকালে চলে গেলেও আমি নিরাশ হয়ে যাইনি। ভানুর কথায় তোমাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র ওকে মানুষ করার জন্যে। ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখ উজ্জ্বল হবে। আমি যখন গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যাব তখন সবাই আমাকে দেখে বলবে, ওই দেখ আমাদের গ্রামের গর্ব প্রতাপ নারায়ণ চৌধুরী যাচ্ছে। শুধু তাই নয়, কুসুমের সঙ্গে ওকে আমি এক স্কুলে ভর্তি করেছিলাম, অথচ কুসুম হলো শিক্ষিতা, স্মার্ট, আর আমার ছেলে হলো একটা মূর্খ, অশিক্ষিত, একটা অপদার্থ। বাবা, তবু শঙ্কর তোমার সন্তান। সন্তান নয়, লজ্জা, লজ্জা। ও আমার জীবনের সবচেয়ে বড় লজ্জা, ও বংশের লজ্জা। ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো। মা, আমি বাজারে যাচ্ছি। মা গো, এই সংসারে যে আমার কোনো মূল্য নেই মা, আমার আনন্দ করার অধিকার নেই, বাড়ির সকলের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার অধিকার আমার নেই, জন্মদিনে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইবার ভাগ্য আমার নেই গো। তাই তো এই বাড়ির কাজের লোক হিসেবে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, বাজার করা, এইসব চাকর বাকরের কাজগুলো তো আমাকেই করতে হবে মা। এইসব চাকর বাকরের কাজগুলো তো আমাকেই করতে হবে। ভারতী, ওকে বলে দাও আজকে রাতের মধ্যে আমার গাড়িটা যেন পরিষ্কার করে রাখে, কারণ আগামীকাল বিশেষ কাজে আমি কলকাতায় যাব। করবো বাবা, আপনি যা বলবেন আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। প্রয়োজন হলে আমার এই প্রাণটা পর্যন্ত আপনার জন্য আমি হাসতে হাসতে বিসর্জন দিতে পারি বাবা। আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না বাবা, কিচ্ছু চাই না। শুধু একটিবারের জন্য স্নেহ মাখা কণ্ঠে আমাকে খোকা বলে ডাকবেন, এছাড়া আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না বাবা। আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি খোকা, 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 খোকা। শোনো ভারতী, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো, বলো কি বলতে চাও? আমি চাই একটা ভালো পাত্র দেখে কুসুমের বিয়ে দিতে। শঙ্কর সাথে তুমি তোমার ছোট ছেলে শোভনের বিয়ে দিয়েছো, আজ আবার তুমি কুসুমের বিয়ের কথা ভাবছো। কিন্তু কই, তুমি তো শঙ্করের বিয়ের কথা ভাবছো না। ভারতী, তুমি কি চাও যে ওই রাস্কেলটাকে বিয়ে দিয়ে আমি একটা মেয়ের সর্বনাশ করি? তাছাড়া এই মূর্খটাকে কে বিয়ে করবে? কুসুম বিয়ে করবে। তুমি শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে দিয়ে দাও। চুপ করো। কুসুমের বাবা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম যে সারা জীবন ওকে আমি দেখভাল করব, ভালো পাত্র দেখে কুসুমের বিয়ে দেব, আর তুমি কিনা তার সর্বনাশ চাইছো। ডাকু না, আমি ওদের খুশি করতে চাই। শঙ্করের সঙ্গে বিয়ে হলে কুসুম সুখে থাকবে, কারণ ওরা যে দুজনকে ভালোবাসে। কি বলে? ভালোবাসে? ওরা
ওরা দুজনকে ভালোবাসে? হ্যাঁ। তুমি সত্যি বলছো? আমি না জেনে কিচ্ছু বলছি না গো। বেশ, তাই হোক। কুসুম যদি এই বিয়েতে সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা বলো। কুসুম এ বাড়ির আশ্রিতা হলেও তার বিয়েতে যেন জাঁকজমকের কোনো ত্রুটি না হয়। কথাটা মনে রেখো। না না গো, না, কোনো ত্রুটি রাখো না। হে বাবা ভোলানাথ, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো দয়াময়, পূর্ণ করেছো। কিন্তু কথাটা এখন কুসুমকে জানানো যাবে না, কারণ সামনের পরীক্ষা শেষ হলে জানতে পারবে শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে। বলো কি সফল, শঙ্করের সাথে কুসুমের বিয়ে? না না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আরে আমরাও কি মেনে নিতে পেরেছি বিধান না, কিন্তু এই কথাটা বাবার মুখের উপর বলার মতো সাহস কারণ নেই। হিমালয় পাহাড়কে হয়তো টলানো যাবে, কিন্তু আমার বাবাকে কোনোদিন টলানো যাবে না। কিন্তু শোভন, কুসুম তো শিক্ষিত মেয়ে, সে বিয়েটা মেনে নিল কি করে? আসলে ব্যাপারটা কি জানো তো বিধান দা, আমার দাদা আর কুসুম ছোটবেলা থেকে দুজনকে ভালোবাসে। তাহলে তো লাভ স্টোরি, সেই জন্যই তো প্যার ঝুঁকতা নেই কি বাদরুল লাইলা মজনু। জান दूंगा लेकिन प्यार नहीं दूंगा। আরে ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছেন পটল কুমার, আমার দেশ বিখ্যাত ক্যামেরাম্যান। আসলে এই বিয়েতে ছবি তোলার দায়িত্বটা উনিই নিয়ে। আরে সেই জন্যই তো প্রতাপ বাবুর সঙ্গে কথা বলে বডিটা ফেলে দিয়েছি। আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আপনার একটা ছবি তুলে রাখি। হয়ে গেল। আসলে ব্যাপারটা কি জানেন, আমি হলাম ফিল্মের ক্যামেরাম্যান। এখন তো নতুন করে বাংলা ছবি রিলিজ হচ্ছে না, তাই যখন যা পাই তাই করি। আসলে ব্যাপারটা হচ্ছে পেটের ভাত তো জোগাড় করতে হবে। তাহলে বিধান দা আমি এখন চলি। তবে হ্যাঁ, বিয়ের আগের দিন তোমার বোন গৌরীকে নিয়ে অবশ্যই যেতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা অবশ্যই যাবো। ওকে, আসছি তাহলে। আরে দাঁড়ান, মুখে কিছু না দিয়ে চলে যাচ্ছে। আরে গৌরী, যাবেন কি প্রথমে খাবেন নানপুরি আর ঘুগনি, তারপর স্যালাড আর ঘুগনি, সবশেষে খাবেন ডিমের ডেভিল। কি খাবেন? ডিমের ডেভিল? না না, ওটা খেলে আবার গ্যাস আউট হয়ে যাবে। তাহলে বিরিয়ানি। পটল বাবু কি সব আবল তাবল বকছে? ঠিক আছে, ওটাও ফেলে দিলাম, ওটাও ছেড়ে দিলাম। তাহলে চিকেন। আরে কাকে সঙ্গে করে এনেছেন? পাগল নাকি? না, পাগল নয়, অনেকদিন ধরে এইসব খাবারগুলো আমি খাইনি তো তাই। শুনুন, ওসব কিছু হবে না। ফ্রিজে সন্দেশ আর রসগোল্লা আছে, খাবেন তো বলুন, আমি এনে দিতে পারি। অনেকদিন আমি রসগোল্লা খাইনি। রসগোল্লা গুলগুল্লা। না না না, নিশ্চয় করে ব্যামত ধরেছে। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, আমি দেখছি। দাঁড়াও দাদা, আমার ভীষণ ভয় করছে, যদি কামড়ে দেয়। ভয় পাবে না গৌতী, একদম ভয় পাবে না। আমি আপনাদের সঙ্গে নিয়ে কি আরে ইয়েটা কি মানে মজা করছিল। মজারই ব্যাপার। তুই ভাব গৌরী, মূর্খ শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে। কি বললি? কুসুমের সঙ্গে যার বিয়ে হবে সে একটা মূর্খ? হ্যাঁ। জামাই বাবু, আমি তো ভাবতেই পারছি না কুসুমের স্বামী হবে একটা বর্বর। হ্যাঁ গৌরী, সে বর্বর শঙ্করকে কুসুম ভালোবাসে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক হবে। পাত্রী ফাটাফাট ইংলিশ বলবে আর পাত্র মুখ থেকে একটা অথচ ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গৌরী, জামাই বাবু, ওই ঐতিহাসিক বিয়েটা দেখতে আমরা কিন্তু মথুরাপুর যাব। অবশ্যই যেতে। আমি তো এই পাত্র মানতেই পারতাম না। কি রকম পাত্র আপনার চাই ম্যাডাম? আমি চলবো মানে? আপনি তো একটা জোকার। আমার বর হবে লম্বা চওড়া, দেখতে সুন্দর, ফাটাফাট ইংলিশ বলবে আর তাকে জড়ি ধরে গাইবো, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না, আমায় বুঝতে হবে তবে আমায় পাবে, মনের অনুরাগে তাই মনটা আমার হারিয়ে গেছে তা মানি না। একটুখানি কাছে এলে অনেক দূরে রই, নই
সহজ আমি নই, একটুখানি কাছে এলে অনেক দূরে রই, হাত বাড়ালে নাগাল পাবে যদি তোমার মনটা ভাবে, করছো তুমি ভুল যে অনেক বলছি আগে ভাগে, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না, কোথায় আছি থাকবো কোথায় তা জানি না। আপনার নাচ গান শুনে আমার পেট একেবারে ভরে গেছে, তাই খাবো এখন আইসক্রিম। আর আইসক্রিম খাওয়া শেষ হলো একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে সোজা চলে যাবো আমেরিকা। আমেরিকা? তাহলে বিধানদা আমি একটু চলি, এখনো অনেক বাড়ি নেমন্ত্রণ দিতে বাকি আছে। আসলে বিয়ের তো বেশি দেরি নেই, তবে হ্যাঁ ওই কথাই রইলো, বিয়ের আগের দিন তোমার বোন গৌরীকে নিয়ে অবশ্যই যেতে হবে কিন্তু। কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই যাবো। কি গৌরী, যেতে হবে অবশ্যই, চলি, বাই। বাই না, আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি? বান্ধবী উর্মিলার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আরে দাঁড়া দাঁড়া, শোন এদিকে আয়। বল। বলছিলাম আমি ওই বিকাশ বাবুকে আসতে বলেছি। সে আবার কে? নাম করা ফিল্ম প্রডিউসার এবং নারী মঙ্গল সমিতির প্রেসিডেন্ট। তুই কলেজে যাবার পথে তোকে দেখে তার খুব পছন্দ হয়েছে, তাই গতকাল আমাকে ডেকে পাঠিয়ে তোকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েছে। তুই ভুল করেছিস, আমি বিয়ে করতে পারবো না। কেন কেন বিয়ে করবি না? ভদ্রলোকের অনেক অনেক টাকা আছে, বড় বাড়ি, বিদেশি গাড়ি, একাধিক নারীও আছে নিশ্চয়ই। গৌরী তুই ভুলে যাস না আমি লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে, তাছাড়া আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে বিয়েটা? বিয়ে ক্যান্সেল। এটা আমি যে অলরেডি এসে গেছি বিধান বাবু। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। আপনি খুব সুইট। স্বয়ং ভগবান 4 যুগ ধরে নারী চরিত্র বুঝতে পারেনি, আর আপনি আমাকে একবার দেখাতেই বুঝে নিলেন আমি মিষ্টি। কিন্তু যে আশা নিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন সে আশা আপনার কোনো দিন পূরণ হবে না বিকাশ বাবু, দিল্লি বহুত দূর হ্যাঁ। কিন্তু আমি যে আপনাকে দেখার পর থেকেই আমার চোখ বুঝলি শুধু আপনার মুখটাই দেখতে পাই। শুনুন, আপনি ইমিডিয়েটলি কোনো সাইকোকে দেখান, তা না হলে ভবিষ্যতে হয়তো আপনি বদ্ধ উন্মাদ হয়ে যাবেন। গৌরী শোন গৌরী, ওনার সঙ্গে ভদ্র ব্যবহার কর, কারণ তোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে, আর তুই যদি গোলমাল করিস তাহলে আমার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে, আর এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করবো না। কথাটা মনে রাখিস। বিকাশ বাবু। বিকাশ বাবু। হ্যাঁ বলো। আপনি গৌরীর সঙ্গে গল্প করুন, আচ্ছা। আমি একটা কাজ সেরেই এক্ষুনি আসছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, সত্যি কি আপনি আমার পর খুব রেগে আছেন? কই না তো। তাহলে আপনি আমার সঙ্গে তুমি করে কেন কথা বলছো না? আপনার সঙ্গে কথা বলার মতো কথা থাকতেই পারে না, তাই। কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথা কি তুমি তোমার দাদার মুখ থেকে শোনোনি? হ্যাঁ শুনেছি। শুধুই শুনেছো? আমার মনের কথাটা তুমি অনুভব করতে পারোনি? সেটা কি বলুন তো? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। দূর থেকে তোমাকে দেখি আমি একদম পাগল হয়ে যাই। কথা দাও, তুমি আমাকে বিয়ে করবে? আমাকে 2 দিন ভাববার সময় দিন। তাহলে উত্তরটা আমি কবে পাবো? আরে দাঁড়ান দাঁড়ান বিকাশ বাবু, এই তো সবে আলাপটা হলো, সম্পর্কটা পাকুক। প্রথমে আলাপ, তারপরে বিলাপ, তারপরেই হবে প্রেমের সংলাপ। ততদিন আগে তোমার নামটা আমি জপ করেই যাই। বেচারা। আজ কৌশিকদা পার্কে আমার সঙ্গে দেখা করবে বলেছে, তাই তো আমি কৌশিকদার জন্য পার্কে অপেক্ষা করছি। কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে। কৌশিকদা এখনো আসছে না কেন? কৌশিকদাকে না আমার খুব ভালো লাগে, কি সুন্দর গান গায়। আমি জানি কৌশিকদা মনে মনে আমাকেই ভালোবাসে, কিন্তু মুখে বলার সাহস পায় না। আজ হয়তো সেই কথাটা বলার জন্যই আমাকেই পার্কে ডেকে পাঠিয়েছে। কিন্তু আর কতক্ষণ যে আমাকে অপেক্ষা করতে হবে? আর অপেক্ষা করতে হবে না ম্যাডাম, আমি এসে গেছি। আর
তোমার জন্য নিয়ে এসেছি কি? একগুচ্ছ লাল গোলাপ। কিন্তু তোমার ওই লাল গোলাপ আমি নেবই বা কেন? তুমি যদি না নাও তাহলে জানবো তোমাকে নিয়ে স্বপ্ন দেখা আমার বৃথা। কুসুম, অনেক দিন ধরে যে কথা বলার জন্য আমি তোমার কাছে বারবার ছুটে গেছি, কিন্তু সাহস করে আমি তোমাকে সে কথা বলতে পারিনি। আর আজ সে কথা না বলে আমি থাকতে পারছি না। আমি জানি কুসুম, এর জন্য হয়তো তুমি আমাকে অপমান করতে পারো, এই তোর ছোট লোক বলে গালিগালাজ করতে পারো, কিংবা পার্কের ছেলেদের ডেকে নিয়ে আমাকে মারও খাওয়াতে পারো, তবু তোমাকে বলতেই হবে। আহা, কি কথা বলো না। কুসুম, আমি তোমাকে ভালোবাসি কুসুম। কৌশিক দা, বিশ্বাস করো কুসুম, কলেজে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কত রাত তোমাকে একটু দেখার জন্য তোমার হোস্টেলের সামনে, জানালার পাশে, রাস্তার ধারে আমি অপেক্ষা করেছি। তুমি যখন জানালার সামনে আসতে দূর থেকে আমি তোমাকে দেখতাম। ছি 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 ছি, তুমি অন্যায় করেছো। লুকিয়ে লুকিয়ে তুমি। আমি আমার মনের মানুষকে দেখেছি। কৌশিক দা, দেখো কুসুম, জোর করে আর যাই করা যাক, ভালোবাসা যায় না। একদম ঠিক কথা বলেছো। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি কুসুম, আর কোনোদিন তুমি আমাকে এসব কথা বলতে আসবে না। আমার ভুল হয়ে গেছে কুসুম, আর কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি চলেই যাচ্ছি কুসুম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে মন যখন একবার আমি শুধু তোমাকেই দিয়েছি, তখন সারা জীবন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। আর সে ভালোবাসা হবে ফল্গু নদীর মতো। আমি চলেই যাচ্ছি কুসুম, আমি চলেই যাচ্ছি। দাঁড়াও কৌশিক দা, আমার চোখে চোখ রেখে দেখো তো, কিছু বুঝতে পারছো কিনা? কুসুম, আমার বুকে কান পেতে শোনো তো, কিছু শুনতে পাচ্ছ কিনা? কৌশিক, এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য আমি যে অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কৌশিক। সত্যি বলছো কুসুম? সত্যি বলছি কৌশিক, সত্যি বলছি। আই লাভ ইউ কৌশিক, আই লাভ ইউ, আই লাভ ইউ কৌশিক, আই লাভ ইউ কুসুম। কৌশিক, আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে দূরে, ডালে ডালে কোয়েলিয়া কোয়েলের সন্ধানে গানে গায়ে প্রেমের সুরে। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে দূরে। বলো তো সবার চেয়ে সুন্দর কে? সে তো তুমি, সে তো তুমি। বলো তো কাকে বেশি ভালোবাসে মন? জানি না আমি, জানি না আমি। বলো তো সবার চেয়ে সুন্দর কে? সে তো তুমি, সে তো তুমি। বলো তো কাকে বেশি ভালোবাসে মন? জানি না আমি, জানি না আমি। ঝিরি ঝিরি বাতাসেতে আজ মন কিয়া বেশে যেতে চায় হারিয়ে দূরে। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে দূরে। বলো না কুহুসুরে কোন পাখি ডাকে দূরে। হ্যালো, হ্যাঁ জ্যাঠাইমা, হ্যাঁ বলো। হ্যাঁ এক্ষুনি বাড়ি আসতে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি আসছি। বাড়ি গিয়ে সব কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি। কোথায় যাবে? বাড়ি যেতে হবে, খুব দরকার আছে। জ্যাঠাইমা ফোন করেছিলেন। তোর বাবা, কোথায় ভাবলাম তোমার সঙ্গে একটু জমিয়ে প্রেম করব। তোমার কোথাও যাওয়া যাবে না। না গেলে হবে না সোনা, তবে আমি কথা দিয়ে যাচ্ছি, একদিন বাদে আবার আমি তোমার কাছেই ফিরে আসবো। কথা দাও, ওখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম।
কথা দিলাম দাদু, কথা দিলাম, তোমাকে ছেড়ে এই মথুরাপুর গ্রাম ছেড়ে আমি কোনোদিনই কোথাও যাব না। তোমার নাতি তোমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি তোমার সঙ্গে কোনোদিন বেইমানি করব না। আগে কুসুম দিদিমণি আর ওই শঙ্কর দাদাবাবুর বিয়ের ছবিটা ভালো করে তুলি। ভাবছি শঙ্করের সঙ্গে বিয়ে না দিয়ে কুসুমকে আমি বিয়ে করব। কুসুম তোমাকে বিয়ে করবে কেন? তুমি তো একটা বুড়ো ভাম। ওরে শালা পটলা, আমার চুলদাড়ি পাকলে কি হবে, ভেতরটা এখনো কালো জাম। ও দাদু, তোমার কথা শুনে আমার বিয়ে করতে ইচ্ছে করছে। হ্যাঁ, একটা কচি মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দাও না, তাহলে সারা জীবন আমি তোমাদের বাড়িতে থেকে যাব। ওরে শালা, তুই আমার অন্ন ধ্বংস করবি। এখন তুমি বলছো কেন দাদু, এই কথা বলছো কেন? আমি বিয়ে করলে আমার কচি বউ এখানে এসে তার কচি কচি হাতে তোমার পা টিপে দেবে, সেবা যত্ন করবে। না, বউয়ের সেবা আমি চাই না, আমি চাই আমার নিজের বউয়ের সেবা। সে যখন আমার পাশে এসে বসবে তখন আমি তাকে বলবো। কি বলবে গো দাদু? সে যে তোমার আমার প্রেম প্রীতির কথা গো। বলো না দাদু, বলো না। বলি, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। কি ব্যাপার দাদু? বাড়ির কাছাকাছি বিয়ে সানাই বাজছে বলে মনে হচ্ছে। তোমার আমার বিয়ের সানাই বাজছে গো সুন্দরী। তোমাকে কিছুই বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না। এই মুহূর্তে আমার সঙ্গে তুমি বাড়ির ভেতরে চলো, তাহলে জলের মতো একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে দিদিমণি, তুমি আমার সঙ্গে বাড়ির ভেতরে যাবে, তোমার জন্য যে কষ্ট করে অপেক্ষা করে বসে আছে। বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ওই যে তোমার কৃষ্ণ ঠাকুর এসে গেছে, আমি আয়ান ঘোষ হয়ে এখানে থেকে জ্বলে পুড়ে মরি কেন, আমি কেটেই পড়ি। বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। হে হে ও হো 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 হো, হা হা হে 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 হে। কি ব্যাপার কুসুম? ও বুঝেছি, তোমাকে বাস স্ট্যান্ডে আনতে যাইনি বলে তুমি আমার উপর রাগ করেছো, তাই তো? ওসব কথা বাদ দাও তো, আগে বলো এই এক মাস আমাকে ছেড়ে তুমি কেমন ছিলে? ভীষণ আনন্দে ছিলাম কুসুম, ভীষণ আনন্দে ছিলাম। আনন্দ? আচ্ছা কুসুম, তোমার মনে আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি আমাকে একটা পুতুল গড়তে বলেছিলে? এই তুমি আবার পুতুল করেছো নাকি? হ্যাঁ করেছি তো, পুতুল করেছি। আর সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করেছি আমার ভালোবাসা দিয়ে। এই জানো কুসুম, সেই পুতুলকে নিয়ে না আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা ছেলেবেলায় দেখতাম। ছেলেবেলা? তোমার কিছু মনে নেই? মনে নেই তো। আমি বালি দিয়ে ঘর বানাতাম, তুমি সাজতে বউ, আমি সাজতাম বর। এবার মনে পড়েছে, মনে পড়েছে? আমি ভিজে বালি দিয়ে ভাত রান্না করতাম, আর খোলাম কুচি আর বটের ফল দিয়ে তরকারি রান্না করতাম। আর তুমি মানে আমার বর মহাশয় স্নান করে এসে খেতে বসতে। তুমি ছেঁড়া কাগজের থালায় আমাকে ভাত বেড়ে দিতে, তরকারি বেড়ে দিতে। আমি যখন খেতে বসতাম তুমি বটের পাতা দিয়ে আমাকে হাওয়া করতে, হাওয়া। আর আমি তখন তোমার রান্না করা খাওয়ার খেয়ে বলতাম, তুমি খুব ভালো রাঁধতে শিখেছো বউ। আরে বাবা, ওগুলো তো সব মিথ্যে। আচ্ছা কুসুম, সেই মিথ্যেটা আর যদি সত্যি হয়ে যায়? তার মানে? না না না, মানেটা তোমার সামনে বলতে আমার খুব লজ্জা করছে। আবার লজ্জা করছে কেন? আরে তোর আমার ভীষণ লজ্জা করছে। বলো না বলো না বলো না। আচ্ছা ঠিক আছে বলবো, তুমি এক কাজ করো তো। কি? তোমার চোখ দুটো বন্ধ করো। আমার চোখ বন্ধ করতে হবে? আরে বন্ধ করোই না। ঠিক আছে, নাও করলাম, করেছি। এবারে বলি, হ্যাঁ কুসুম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি কুসুম, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে। কি বললে তুমি?
তোমার সঙ্গে আমার বিয়ে। হাসি বন্ধ করো। কেন কেন হাসি বন্ধ করবো কেন? বলি হাসি বন্ধ করবো কেন? আজকের এই আনন্দের দিনে কেউ কি মুখ গোমরা করে বসে থাকতে পারে বলো? আমার এতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে। এই জানো কুসুম, জানো মায়ের মুখ থেকে প্রথমে কথাটা শোনার পর আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার এতদিনের ভালোবাসার সাথী হবে আমার বউ। কথাটা মানে কি কুসুম? ও তুমি তো আবার ইংরেজি বোঝো না, পেটে তো তোমার এক কলম বিদ্যেও নেই। অথচ তুমি ভাবলে কি করে এই শিক্ষিতা কুসুম ব্যানার্জি তোমার বিয়ে করা বউ হবে? কুসুম, তুমি তো একদিন নিজের মুখেই বলেছিলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি শঙ্কর। হ্যাঁ ভালোবাসি। বাড়ির বিড়াল কুকুর ছাগল থাকলে মানুষ তাদেরকে ভালোবাসে কুসুম, তাই বলে বিয়ে করতে হবে? কিন্তু কুসুম। কিসের কিন্তু? আমি তোমাকে বন্ধু হিসাবে ভালোবাসি, তাই বলে বিয়ে করতে পারি না। এই কুসুম, আমাদের ভালোবাসা কি শুধুই বন্ধুত্বের? তাহলে সেদিন যে তোমাদের প্রেমের দৃশ্য দেখলাম, তোমাকে কটু কথা বলার জন্য আমাদের বিকাশ বাবুকে মার খেতে হলো, সেটাই কি শুধু বন্ধুত্বের? তুমি যখন কলকাতা থেকে বাড়ি ফেরো, এই শঙ্করদা ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কি ভালোবাসা না? এই রাস্কেল, তুমি আমাদের মধ্যে নাক গলাতে এসো না। কুসুম, কতটুকু জানো তুমি আমাকে? কতটুকু জানো তুমি শঙ্করকে? জানতাম না। তোমার দাদুর মুখে শুনেছি তুমি নাকি একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, আর তোমাকে সুস্থ করার জন্য এই শঙ্করদা দিনের পর দিন রাতের পর রাত শিব মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিল। এটা কি ভালোবাসা নয়? হ্যাঁ ভালোবাসা। সেটা বন্ধু হিসাবে করেছে। তাহলে জবাব দাও কুসুম। হোস্টেলে থাকার সময় তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে গল্প করতে, বলো এটা কি শুধুই বন্ধুত্ব? বলো বলো কুসুম, আমাকে নিয়ে তোমার মনে কি কোনো দুর্বল জায়গা স্থান পাই? বলো আমাকে নিয়ে তোমার মনে কি কোনো স্বপ্ন উঁকি মারেনি? বলো। স্বপ্ন? স্বপ্ন তোমাকে নিয়ে? নেভার। আমি কুসুম ব্যানার্জি, আমি লেখাপড়া শিখেছি, হাই সোসাইটিতে চলাফেরা করি। আমার লক্ষ্য সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো। তাছাড়া আমি একজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আর তোমাকে বিয়ে করে আমার লাইফটাকে আমি হেল করতে পারি না। হেল। ম্যাডাম, আপনি ফেল মেরে গেলেন, ফেল। তাই তো হয়ে গেলেন সেল, চৈত্র মাসের রিডাকশন সেল। আমি কুসুম ব্যানার্জি, আমি জীবনে কোনোদিন সেল হইনি আর হবও না। আমি জীবন যৌবনে দুরন্ত মেল। না না কুসুম, না, আমি তোমাকে কিছুতে দুরন্ত মেল হয়ে ছুটতে দেবো না। কি করবে তুমি? স্টেশনে চেন টেনে তোমাকে দাঁড় করাবো, ভেঙে চুরমার করে দেবো তোমার রূপের অহংকার। আমি জোর করে আমার অধিকারটা আমি ছিনিয়ে নেব। ভালোবাসার শঙ্কর আজ একটা পশুতে পরিণত হয়েছে। আমার অপমান আমার দেহের প্রতিটি শিরা উপশিরা গুলোকে হিংস্র করে তুলেছে। কি করতে চাও তুমি? প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার এই মনটাকে নিয়ে খেলা করার চরম শাস্তি তোমাকে পেতেই হবে। আচ্ছা, নিজের হাতে তোমার কপালে এঁকে দেব। না না, আমি কি করতে যাচ্ছি? আমি কি করতে যাচ্ছি? বাহ 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 কুসুম, বাহ! তোমার কথা শুনে আমার হাততালি দিতে ইচ্ছে করছে। এতদিন ধরে এই পশুটাকেই তুমি ভালোবেসেছিলে। এতদিন ধরে চেনা জানা ভালোবাসার পর তুমি শঙ্কর সম্পর্কে এই মূল্যায়ন করলে। জীবনের মূল্যায়নটা ঠিক মতো না করতে পারলে যে সৌভাগ্যের শীর্ষে পৌঁছানো যায় না। এ কি কৌশিক তুমি? তোমার হোস্টেলে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি এই মথুরাপুর গ্রামে আছো। কদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাছাড়া ফোনেও ঠিক মতো কথা হচ্ছে না। মনটা খুব খারাপ হচ্ছিল, তাই এখানে চলে এলাম। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও বাবা, না হলে তোমার বিপদ হতে পারে। আমি যদি মনে করি এখানেই তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিতে পারি। কি বলছেন কি আপনি? আমি যেটা বলছি নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পেরেছো। তুমি ভুল জায়গায় হাত বাড়িয়েছো, তাই বলছি হাতটা সরিয়ে নাও, নাহলে আমার লোকেরা তোমার ওই হাতটা কেটে দেবে। চলে যাও। চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি কুসুমকে নিয়ে যেতে এসেছি।
কারণ কুসুমকে আমি ভালোবাসি। ও ঠিক কথাই বলেছে দাদু, আমিও কৌশিককে ভালোবাসি। কিন্তু কুসুম, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কুসুম। আমি তো তোমাকে আগেই বলেছি, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি কৌশিকের নখের যোগ্য নও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই সেই শঙ্কর যার কথা তুমি আমাকে আগে বলেছিলে। একটা ইডিয়েট, না আছে শিক্ষা, না জানে শিষ্টাচার, যে নিজের বাড়িতে চাকর বাকরের মতো জীবন যাপন করে। এই সভ্য সমাজের কাছে ও একটা অপদার্থ। তুমি ঠিক বলেছো কৌশিক, কারণ ওর ছায়া মারাতেও আমার এখন ঘৃণা হয়। ওভাবে বলো না কুসুম, ওভাবে বলো না। তুমি ছিলে একমাত্র ওর বাঁচার দিশা। সেই দিশা যদি ও হারায়, তাহলে তো ওর জীবনে নেমে আসবে শুধু দুঃখ আর দুঃখ। আই এম সরি দাদু, আমার কিছু করার নেই। তোমার আশ্রয়দাতা প্রতাপ নারায়ণ চৌধুরীর কথা একবারও ভাববে না। সে যে অনেক আশা নিয়ে এ বিয়ের আয়োজন করেছে। কেন আয়োজন করেছেন দাদু? কেন এ বিয়ের আয়োজন করেছেন? উনি আমার আশ্রয়দাতা ঠিকই, কিন্তু আমার বিয়ে ঠিক করার আগে আমার মতামতের কোনো মূল্যই দিলেন না উনি। ছি ছি, এটা ওনার ভীষণ অন্যায়। আরে আমি তো ভাবতেই পারছি না কুসুম, আসলে উনি তোমাকে ওনার সম্পত্তি ভেবেছেন। তুমি একদম ঠিক কথা বলেছো কৌশিক। উনি যেমন ওনার ছেলেকে এ বাড়ির চাকর বানিয়ে রেখেছে, ঠিক তেমনি ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে এ বাড়ির বিনা পয়সার চাকরানি বানিয়ে রাখতে চান ওই প্রতাপ নারায়ণ চৌধুরী। ব্যাস কুসুম, ব্যাস। আমার সম্পর্কে তুমি যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু আমার দেবতার মতো বাবার সম্পর্কে তুমি একটাও বাজে কথা বলবে না কুসুম। ছি কুসুম, ছি। তোমার মনটা এত ছোট, এত নীচ। আরে ছি ছি কাকে করছেন? কুসুম তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ কৌশিক বাবু, উনি তো ঠিক কথাই বলেছেন। সত্যি তো আমি কোনোদিন ভেবে দেখিনি কি আমার শিক্ষাগত যোগ্যতা কুসুমকে ভালোবাসার মতো কি যোগ্যতা আমার আছে। তাই তো আজকের পর থেকে আমি তোমাকে মুক্তি দিলাম কুসুম। এ তুই কি বলছিস রে শঙ্কর? এ বিয়ে হবে না দাদু। শঙ্কর, এ বিয়ে হবে না। কুসুম, আজকের এই ঘটনার কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানবে এ বিয়েটা আমি নিজেই ভেঙে দিয়েছি। যাও কুসুম, যাও। কৌশিককে বিয়ে করে তুমি সুখী হও। সবাই বাড়ির ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হাসতে হাসতে বাড়ির ভেতরে যাও কুসুম, যাও। কুসুমকে মুক্তি দিয়ে তুমি আমার মুশকিল আসান করে দিলে, কারণ কুসুমকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। কৌশিক বাবু, আপনি দয়া করে এখান থেকে চলে যান। কৌশিক বাবু, আপনি দয়া করে এখান থেকে চলে যান, চলে যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ শঙ্কর, আমি চলি। হ্যাঁ, আর একটা কথা, আমার আর কুসুমের বউ ভাতে তোমার কিন্তু আগাম নিমন্ত্রণ রইল, এসো কিন্তু। এ তুই কি করলি রে শঙ্কর? শঙ্কর, কুসুমের জীবনে খুশির আলো জ্বেলে দেওয়ার জন্যে আমার কালো ছায়াটা তার জীবন থেকে সরিয়ে নিলাম। কিন্তু তোর বাবা যে তোকে ভুল বুঝবে। তবু তো কুসুমের জীবনে ফুল ফুটবে দাদু, ফুল। না, এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। নিজের চোখে দেখে, কানে শুনে এত বড় অন্যায় আমি কি করে মেনে নিই? আমি এক্ষুনি গিয়ে তোর বাবাকে সব কথা বলবো। না না দাদু, বাবাকে তুমি কিছু বলতে যেও না দাদু। বাবা কথাটা জানতে পারলে কুসুমকে খারাপ ভাববে, সবাই তাকে ছি ছি করবে। দাদু ভাই, দাদু, আমি যে এখনো কুসুমকে ভীষণ ভালোবাসি দাদু। দাদু ভাই, তার জীবনের এত বড় ক্ষতি আমি কি করে মেনে নেব? দাদু ভাই, তার চেয়ে আমি না হয় বাবার চোখে আরো বেশি খারাপ হয়ে যাব। দাদু ভাই, দাদু, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও। না, আজকের এই ঘটনার কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। বলো দাদু, কথা দাও। আজকের এই ঘটনার কথা তুমি কাউকে কোনোদিন
মহর্ষি দধিচির পঞ্চঅস্থি দানের কথা মহাকাব্যের পাতায় বড় বড় হরফে লেখা আছে, কিন্তু তোর এই নিভৃত মহাদানের কথা কোথাও লেখা থাকবে না রে দাদু ভাই, কোথাও লেখা। চলে যাবো কুসুম, তোমার বিয়ের পর দিন এই মথুরাপুর গ্রাম ছেড়ে আমি অনেক দূর চলে যাব, আর কখনো তোমার সামনে ফিরে আসবো না। তুমি সুখে থাকো, তুমি কৌশিককে বিয়ে করে সুখী হও, তুমি ভালো থেকো কুসুম। ঈশ্বর, কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠালে ঠাকুর? জন্মের সঙ্গে সঙ্গে আমার মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, যাকে আমি ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম সে কুসুমকেও তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে। বলো ঠাকুর, বলো আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? বলো ঠাকুর, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? বলো। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মিলে দে, কুলাই থাকা তো সইল না, কুলাই থাকা তো সইল না, মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভুল স্বপ্নে সুযোগ শুধু ভরিয়ে গেলি, সাধের ঘর দিল বিদায়, স্বজন বলে কেউ রইল না, স্বজন বলে কেউ রইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে, কুলাই থাকা তো সইল না, কুলাই থাকা তো সইল না। তোমার জন্য ভারতী, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোমারই জন্যে, তোমারই প্রশ্রয় পেয়ে ওই রাস্কেলটার এত বাড়ন্ত, তা না হলে সে কি করে বলতে পারে যে কুসুমকে বিয়ে করবে না? ভরতা যদি কুসুম দিকে ভালোবাসে, এটা কি তাহলে সেই ভালোবাসা নেবো না? ও মা, লালিতা অন্যায় কিছু বলেনি মা। 24 ঘন্টা মধ্যে বিয়ের লগ্ন, আর সেই লগ্নে যদি কুসুমদের বিয়ে না হয় তাহলে বাবার কি সম্মান থাকবে? না, থাকবে না। গ্রামের সবাই আমার দিকে আঙুল তুলে বলবে যে নিজের মেয়ে নয় বলেই কুসুমের এত বড় একটা ক্ষতি করে দিল ওই প্রতাপ নারায়ণ চৌধুরী। তখন এই অপমান লজ্জা আমি কোথায় রাখবো বলতে পারিস? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না যে ওই কুলাঙ্গারটা আমারই সন্তান। তুমি কি তাকে কোনোদিন সন্তানের মর্যাদা দিয়েছো? দাওনি। তার সঙ্গে একটা কথা বলেছো? বলনি। তার দিকে তুমি ফিরেও তাকাওনি। সে যদি তোমার স্নেহ ভালোবাসা পেত তাহলে তাহলে সে কোনোদিন এই কাজটা করতে পারতো না। থাক থাক, অনেক হয়েছে। তার হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না। বাবা, আপনি যে একটা ব্যবস্থা করুন, কুসুম দিকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাটা আমাকেই করতে হবে। কিন্তু সেই রাস্কেলটাকে তো অনেকক্ষণ আগে ডেকে পাঠিয়েছি, এখনো আসছে না কেন? ও এসেছো, ভারতীয়কে জিজ্ঞাসা করো। ছোট বৌমার মুখে শুনলাম ও নাকি কুসুমকে বিয়ে করবে না, কথাটা কি সত্যি? না মানে আমি। কি হলো খোকা? উত্তর দে, কথাটা কি সত্যি? হ্যাঁ মা, কথাটা সত্যি। তুই কি রে দাদা, 1 মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আগামীকাল বিয়ে, আর আজ তুই এ কথা বলছিস? এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কেন এই কথা কেন বলছিস খোকা? এই কথা কেন বলছিস? তুই তো কুসুমকে ভালোবাসিস, তাহলে তুই তাকে বিয়ে করতে পারবি না কেন? মাগো,
আমি যে এখনো কুসুমকে ভীষণ ভালোবাসি মা। খোকা খোকা কিন্তু তাকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না মা। না 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 না। বলিস না খোকা, ও কথা তুই বলিস না। মা। আমি তোর মা, তোর বাবার সম্মান রক্ষা করার জন্য, আমার মুখ রক্ষা করার জন্য, এই চৌধুরী বাড়ির মান মর্যাদা রক্ষা করার জন্য তুই তুই আমাকে একটা ভিক্ষা দে। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা গো। আমি কি করে তোমাকে ভিক্ষা দেবো? আজ আমি নিজেই একটা নিঃস্ব রিক্ত পথের ভিখারি। আমি তোমাকে কি করে ভিক্ষা দেবো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা হতে পারে না। যে চৌধুরী বংশের আভিজাত্যকে কলুষিত করতে পারে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, তার কোনোদিন ক্ষমা হতে পারে না। শ্রবণ, বলো বাবা, আমার চাবুকটা নিয়ে আয়। যা, দেরি করিস না, তাড়াতাড়ি করে আমার চাবুকটা নিয়ে আয়। চাবুক তুমি কি করবে? কি করব? ওই জানোয়ারটার পিঠের চামড়া আমি তুলে নেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা, বাবাকে তুমি বাধা দিও না মা। বাবাকে তুমি বাধা দিও না মা গো। জন্মের পর থেকে তো আমি কোনোদিন বাবার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার ছোঁয়া পাইনি গো। আজ না হয় চাবুকের আঘাতে বাবার হাতের ছোঁয়া তো অন্তত আমি পাবো না। ওকে শেষবারের মতো জিজ্ঞাসা করো, ওর মতটাকে ও পাল্টাবে কি না। বাবা, আমি কোনোদিন আপনার মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আমার মুখের উপর কথা আমি পারবো না। আমি শেষ করে দেবো। হারামজাদা। মেরো না, ওকে তুমি আর মেরো না, ওকে তুমি ক্ষমা করে দাও। কখনো ক্ষমা হতে পারে না। শ্রবণ, বলো বাবা, তুই যা, যেখান থেকে পারিস, যেমন করে পারিস একটা পাত্রের সন্ধান কর। কালকের লগ্নেই আমি কুসুমের বিয়ে দেব। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলবো। কিন্তু তুমি, আমি বিশেষ কারণে আমি গ্রামে এসেছিলাম। কুসুম আমাকে খুব ভালো করেই চেনে। যদি কিছু আপনারা মনে না করেন তাহলে কুসুমকে বিয়ে করতে আমি রাজি আছি। না না, তা কি করে সম্ভব? তোমাকে আমরা চিনি না, জানি না। বাবা, উনি যখন বলছেন কুসুম দি ওনাকে চেনেন, তখন কুসুম দিকে গিয়ে জিজ্ঞাসা করলে হতো না এই বিয়েতে মদ আছে কি না? নিশ্চয়ই যাবেন। আশা করি কুসুম আমোদ করবে না। তাছাড়া শহরের বুকে আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে, আর শহরের বুকে আমার নামও আছে। দেখো, সবই বুঝলাম। কুসুম যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না কাকা বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি কুসুমকে আমি খুব সুখী করব। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কি কুসুম দিকে জিজ্ঞাসা করছি। আপনি আমার সঙ্গে ভেতরে আসুন। হ্যাঁ চলুন, আসছি কাকা বাবু। ঠিক আছে, এসো বাবা, এসো। ভারতী, ওকে বলে দাও আজকের পর থেকে ও যেন এ বাড়ির অন্দর মহলে বাস না করে, ও যেন বাইরের মহলে চলে যায়। হ্যাঁ, আরো একটা কথা, আগামীকাল কুসুমের বিয়ের ভোজটা যেন পেট ভরে খেয়ে যায়। তখন দেরি করিস না, চলে আয়, অনেক কাজ রয়েছে। মা, তোমার আদরের খোকাকে জানিয়ে দাও, শুধু পেট ভরে বিয়ে বাড়ির ভোজ খেলে হবে না, একটু পাতা তুলতে হবে, হাত ধোয়ার জল দিতে হবে, প্রয়োজনে অতিথিদের পাও ধুইয়ে দিতে হবে। আমি ঠিকই বলছি। তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, মা হিসেবে তোর কাছে সামান্য একটা ভিক্ষা চেয়েছিলাম, তুই আমাকে তাও দিতে পারলি না। এই মাতৃশ্রীর মমতার ভান্ডারে তুই আগুন জ্বেলে দিলে। আগুন কেন? কেন রে হতভাগা, কেন? বল কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কোন এক অনিবার্য কারণে তোমার কোন প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম না। উত্তর যখন দিতে পারবি না, চিরকালের জন্য মুখটা বন্ধ করে রাখবি। সত্যি তুই একটা জানোয়ার, তা না হলে এত বড় অপরাধ করার পরেও তুই বেঁচে আছিস কি করে? গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে মরতে পারিস না, অপদার্থ কোথাকার।
হ্যাঁ শোভন, তুই তো ঠিক কথাই বলেছিস রে শোভন, তুই একেবারে ঠিক কথাই বলেছিস। সত্যিই তো আমি একটা অপদার্থ, তা না হলে কোনো দোষ না করেও সব দোষের বোঝা আজ আমি নিজের মাথায় তুলে নিয়েছি, শুধুমাত্র কুসুমকে সুখী করার জন্য। ওর সুখের জন্যই ওর সব অপরাধের বোঝা আজ আমি নিজের কাঁধে তুলে দিয়েছি। এই যে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? দেখ দেখ ইডিয়েটের মতো দাঁড়িয়ে আছে। আরে যা গাড়ি থেকে আমাদের লাগেজগুলো নামিয়ে নিয়ে আয়। মানে আপনি আমাকে কিছু বলছেন? ও বাবা, এমন ভাবে কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কেমন যেন একটা দার্শনিক দার্শনিক ভাব। এবারে চাকর বাকরগুলো দেখছি দার্শনিক। কি বললেন, কি বললেন আপনি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তুই কি তোর বইয়ের কথা ভাবছিস? এ ব্যাগটা ধর তো। ওফো, ব্যাগটা কি ভারী। না মানে আমি, আরে ধর না। আর শোন, আমি গেস্ট হাউসে যাচ্ছি, আমার জন্য গরম গরম এক কাপ কফি পাঠিয়ে দিবি। আচ্ছা। বিকালে আবার কফি না খেলে না মাথা খুব ধরে। আর হ্যাঁ শোন, গাড়ি থেকে লাগেজ গুলো নামানোর সময় আমার মেকআপ বক্সটা নামাতে ভুলে যাস না। বাই দাদা। শুনুন, কি বললেন? আচ্ছা উনি গাড়ি থেকে কি যেন একটা নামাতে বলে গেলেন? আরে বাবা, সামান্য ইংরেজি কথাটা মানে বুঝলি না? মেকআপ বক্স মানে সাজগোজের বাক্স। ও আচ্ছা, যা ওইটা গেস্ট হাউসে রেখে আয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বুঝতে পেরেছি। এই নে, এই 50 টাকা রাখ। এ কি, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আরে বাবা, আমাদের লাগেজগুলো বইবি, তার জন্য তোকে আমি আগাম বকশিশ দিলাম। আমি তোমাকে 100 টাকা বকশিশ দিচ্ছি। তোমার দামি রুমালটা দিয়ে ওর পায়ের চটিটা ভালো করে পরিষ্কার করে দাও। কি হলো, দাও। কি এত বড় কথা? তুমি জানো আমি কে? তুমি যেই হরিদাস পাল হও না কেন। দাদু তুই চুপ কর। বলো তুমি কে, কত বড় হলো তুমি? আচ্ছা, তুমি আমায় হলু বলে অপমান করছো, এর জবাব আমি দেব। শুনুন, জবাব শুনুন, যাবেন না আপনি, রাগ করে চলে যাবেন না। শুনুন, সত্যি দাদু, এটা কিন্তু তুমি খুব অন্যায় করলে। বেশ করেছি। ও তোকে দিয়ে মালবো আছে কেন? তুই কি ওর বাপের চাকর? আচ্ছা দাদু, তুমি মিছিমিছি রাগ করছো। ওরা কি আমার আসল পরিচয়টা জানে? তাই বলে তোকে দিয়ে চাকরের কাজ করাবে? না না, এ আমি সহ্য করব না। কিন্তু দাদু, এই কথাটা যদি বাবা জানতে পারে? সেটা বুঝবো আমি। তুই এখন আমার সঙ্গে চল। কোথায় দাদু? আমার বাড়িতে। কেন তোমার বাড়িতে যাবো কেন? পটলের মুখে সব শুনেছি দাদু। তোর বাবা রেখে তোকে যাবো মেরে। তাই তো কথাটা শুনে আমি ছুটতে ছুটতে চলে এলাম রে দাদু ভাই। চল চল দাদু ভাই, তোর পিঠে আমি তেল মালিশ করে দেব। তাই চলো দাদু, তাই চলো। জানো দাদু, এই বাড়িতে আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না। এক মুহূর্ত। দাদু ভাই, সবাই আমার দিকে অবজ্ঞার দৃষ্টি নিয়ে তাকাচ্ছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে করুণা দেখাচ্ছে। দাদু, করুণা। দাদু ভাই, জানো দাদু, একটু আগে আমার ছোট ভাই শোভন আমার মৃত্যু কামনা করে গেছে। হে বাবা ভোলানাথ, আমি শুনেছি তোমার অপর নাম নীলকণ্ঠ। তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও ঠাকুর, আমি যেন তোমার মতোই বাড়ির সকলের বিষ পান করে নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকতে পারি। আমি নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকতে পারি। ভেঙে দিয়েছি প্রতাপ নারায়ণ চৌধুরীর উঁচু মাথা, আজ আমি একেবারে ভেঙে দিয়েছি। ভেঙে শালা ধুলোর সঙ্গে না একদম ওই মিশিয়ে দিয়েছি। তোমার খুব টাকার গরম, খুব অহংকার ছিল। একদিন একটা মেয়ের হাত ধরেছিলাম বলে তুমি আমাকে জুতো মারতে মারতে গ্রাম শুদ্ধ লোকের সামনে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে। সেদিনের সেই কথা আজও আমি ভুলিনি, আজও ভুলিনি আমি। আর সেই জন্য আজ আমি এই ঘটনাটা ঘটালাম। আরে আমার নাম বিকাশ, যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। শঙ্করের কাছ থেকে কুসুমকে আমি কেড়ে নিয়েছি। তোমরা কেউ জানো না আমি আর কৌশিক কলকাতার একই ফ্ল্যাটে থাকি। আরে আমারই কথাই কৌশিক কুসুমকে বিয়ে করে এইবার কুসুমকে ভোগ করব আমি। কি ব্যাপার বিকাশ দা?
এখানে একা দাঁড়িয়ে নিজের মনে কি বকবক করছেন? ওই একটা অঙ্কের হিসাব করছিলাম। তা কিসের অঙ্ক? যোগ না বিয়োগ? আরে দুটোই বলতে পারো লালি, তুমি দুটোই বলতে পারো। শঙ্করের কাছ থেকে কুসুমকে আমি বিয়োগ করে দিয়েছি। এবার ভাবছি আমি তোমাকে যোগ করে দেবো। বিকাশ দা, সত্যি লালি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। একদম। ওই সারা শোভনের সঙ্গে তোমার বিয়েটা না হয়ে যদি বিয়েটা আমার সঙ্গে হতো, তাহলে সারা জীবনটা না আমার একেবারে ধন্য হয়ে যেত। ও কথাটা কিন্তু একদম আপনি বাড়িয়ে বললেন। আরে না লালি, না না না, আমি একদম বাড়িয়ে বলছি না। তুমি জানো না লালি, তুমি কত সুন্দরী। একমাত্র আপনি এই কথাটা বললেন। আপনার বন্ধু তো সব সময় বলে তুমি একটা গায়া ভূত। আরে ও শালা শোভনের কথা বাদ দাও তো। ও শালা চিরকাল ওই রকম, তোমার কোনো ভালো গুণে দেখতে পাই না। আরে কৌশিক, তাহলে কৌশিক বলো, শেষ পর্যন্ত বিয়েটা তাহলে তোর সাথেই হলো। আপনি ওনাকে চেনেন নাকি? আরে চিনি মানে কৌশিক আমার ভাইয়ের মতো। আমি আর কৌশিক কলকাতার একই ফ্ল্যাটে থাকি। ওমা তাই নাকি? আমরা তো এসবের কিছুই জানি না। আরে জানতে পারবে, জানতে পারবে। তুমি সময় হলে সব, সময় হলে তুমি আরো অনেক কিছুই জানতে পারবে। বিকাশ দা, বিকাশ দা, আমি চাই না কুসুম এসে এখানে তোমাকে দেখুক। তাছাড়া এই পরিবারের কেউ তোমাকে ভালো চোখে দেখে না, বিশেষ করে কাকা বাবু। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও আর আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এই কুসুমকে নিয়ে সোজা কলকাতার ফ্ল্যাটে গিয়ে উঠবি। আচ্ছা। ওখানে তোদের ফুলসজ্জা হবে। আচ্ছা। আমি নিজে গিয়ে তোদের ফুলসজ্জা পার্টির আয়োজন করব। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি তাহলে। আমি জানি কৌশিক, জানি এই বাড়ির কেউ আমাকে কোনোদিন ভালো চোখে দেখেনি, কেউ না। আমরা তো আপনাকে সব দিন সম্মান করি, আপনার বন্ধু তো আপনাকে কোনোদিন অপমান করে না। আমি জানি, আমি জানি, আর জানি বলেই তো তোমাদের টানে বারবার এই মথুরাপুরে ছুটে চলে আসি। আজ আমি যাচ্ছি লালি, কিন্তু আবার আমি আসবো। শুধু একটা কথা মনে রেখো লালি, আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। আমার সোনারি মুনারি। আজ আসি, আসি। কৌশিকের সঙ্গে কুসুমদের বিয়ে হওয়া বিকাশ খুব খুশি হয়েছে, তাই তো জমিয়ে পার্টি দেবে বলেছে। পার্টি দেবো, খুব শীঘ্রই আমি আমার বাড়িতে পার্টি দেবো। তা এতদিন পর যখন আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে, সেই পার্টিতে কিন্তু আপনাদেরও যাওয়া চাই। আপনি বাড়িতে পার্টি দেবেন কেন? বারে খুব শীঘ্রই যে আমার বোন গৌরীর সঙ্গে বিকাশ বাবুর বিয়ে। ওমা, এটা খুব খুশির খবর। এবার আমিও একটা খুশির খবর নিয়ে এলাম। এখনই কুসুম তার শ্বশুর বাড়ি চলে যাবে, সেখানে আপনাদের ডাক পড়েছে, আশীর্বাদের কাজটাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। যাক, ওদের তো বিয়ে হলো, কিন্তু কিন্তু কবে যে আমার বিয়ে হবে? হবে হবে হবে। আপনার বিয়ে হবে। আমার কাছে অনেক ধরনের মেয়ে আছে, বলুন কি রকম চাই আপনার? আগে বলুন কি ধরনের মেয়ে আছে আপনার কাছে? এই যেমন ধরুন, রোগা মোটা লম্বা খাটো কালো ফর্সা সধবা বিধবা কুমারী, সারা জীবনের জন্য, এক রাতের জন্য। বলুন কি রকম চাই আপনার? বলছি একটু ওইদিকে চলুন। ঠিক আছে, চলুন। কেউ নেই, বলুন। বলছিলাম ওই এক রাতের জন্য একটা মেয়ে পাওয়া যাবে? যাবে যাবে যাবে। এই গায়েই আপনার জন্য আমি ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ, প্রতাপ বাবুর অনুমতি চাই। আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আমি প্রতাপ বাবুকে জিজ্ঞাসা করে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে যেতে হবে না। কেন? বলছিলাম ওই মেয়ে আমার লাগবে না। কচি মেয়ে? না না না, একদম আমি যাই, একদম আমি বরং যাই। একদম কচি না। সারা এক নম্বরে হারামির বাচ্চা। এই সারা হারামির বাচ্চা গায়ের আসার পর থেকে শুধু মেয়েদের পিছনে ঘুরঘুর 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 করছে। এ সারারা জানে না এই গায়ের মেয়েরা তো ফেলনা নয়, এদের ইজ্জত আছে, মান সম্মান আছে। গতকাল কুসুমের বিয়ে হয়ে গেল, একটু পরেই কৌশিকের হাত ধরে কুসুম শ্বশুর বাড়ি চলে যাবে। না না, আমি ওর সামনে গেলে ও খুব কষ্ট পাবে, তাই তো গতকাল থেকে ওর আমি সামনে যাইনি, কখনো যাবো না। না না, আমি ওর কাছে গেলে কষ্ট। একই শঙ্করদা, তুমি বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই? তুমি কেন কুসুমদির জিনিসগুলো এখানে বয়ে নিয়ে এসেছো? আরে তাতে কি হয়েছে রে পটল, তাতে। আচ্ছা পটল, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আচ্ছা বল না, আমাকে বাদ দিয়ে কুসুম কৌশিককে বিয়ে করে খুব সুখী হয়েছে, তাই না রে? শঙ্করদা, কপালে সিঁদুর পরে, লাল টকটকে বেনারসি পরে,
কুসুমকে খুব সুন্দর মানিয়েছে, তাই না? তুমি তো একদিন কুসুম দিদিমণিকে ভালোবাসতে, তাহলে আজ এমন কেন হলো তুমি বলতে পারো দাদা? পটল, কাঁদিস না, কাঁদিস না। আরে দূর পাগল, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই রে। আজকের এই শুভ দিনে চোখের জল ফেললে কুসুমের যে অমঙ্গল হবে। এই পটল, কাঁদিস না রে, কাঁদিস না। তুই আমার মতো প্রাণ খুলে হাস। ওটা তোমার হাসি নয় শঙ্করদা, ওটা তোমার বুক ফাটা কান্না। তুমি কুসুমদির জিনিসগুলো আমাকে দাও, আমি গাড়িতে রেখে আসছি। না না, আমি নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যেতে পারবে না। আরে আমাকে দাও। শোন না, আমাকে দাও তো, দাও বলছি। কেন পাগলামি করছিস? আমি তো নিয়ে যেতে পারতাম নাকি? সকলের মতো তুমি কেন আনন্দের ভাগ নেবে না তুমি বলতে পারো দাদা? কি করে আনন্দের ভাগ নেব রে পটল? কি করে আমি আনন্দের ভাগ নেব? শঙ্করদা, আমার বাবা এই অঞ্চলের বিখ্যাত মানুষ, সবাই তাকে চেনে, জানে, মানে। আর আমি তার ছেলে হয়ে একটা অশিক্ষিত মূর্খ অপদার্থ। শঙ্করদা, তাই তো বাবা যাতে অতিথিদের সামনে লজ্জায় না পড়েন, এ বাড়ির কাজের লোক হিসেবে আমি নিজেকে সবসময় দূরে দূরে সরিয়ে রাখি রে পটল। শঙ্করদা, পটল, এ বাড়ির কাজের লোক হিসেবে আমি নিজেকে সবসময় আড়াল করে রাখি রে পটল। সব সময় সব কিছু কখনো আড়াল করে রাখা যায় না শঙ্করদা। মানুষের মনের কথা তাদের মুখেই ফুটে ওঠে। ওরে পটল, এখানে মানুষের মনের খবর কজনই বা রাখে রে পটল? এখানে মানুষের মনের খবর কজনই বা রাখে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিতে চাইনি। বিশ্বাস করুন, আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা। বাড়ির এই চাকুটা কিরকম ধরনের? দাদাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে কুসুমের বিয়ের পরের দিনে আমি কলকাতা ফিরে যাব। সাকি, আপনি এখনো কলকাতা ফিরে যাবেন? আরো কয়েকটা দিন থেকে যান, অনেক কিছু দেখতে পাবেন। থামুন তো, এই অজ পড়া গায়ে কি দেখার আছে? চারিদিকে শুধু মশা মাছি ভ্যানভ্যান করছে, আর কালো কালো মানুষগুলোর গা থেকে কি বোটকা গন্ধ বেরোচ্ছে। আমার বমি এসে যাচ্ছে। মাগো, গায়ের এই কালো মানুষের গায়ের গন্ধকে তুমি ঘৃণা করছো, কিন্তু তুমি কি জানো ভারতবর্ষের প্রতিটি শহর গ্রাম দিয়ে ঘেরা। গায়ের এই কালো মানুষগুলো রোদে পুড়ে ঘামে ভিজে সোনার ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবুদের মুখে অন্ন যোগায় গো। আর নোংরার কথা যদি বলে থাকো, একটু বৃষ্টি পড়লে তো তোমাদের শহরের রাস্তায় হাঁটা যায় না। রাস্তার নর্দমা দুই এক হয়ে যায়। একটা কথা মনে রেখো, এই গ্রামে এখনো প্রাণ আছে। ঠিক বলেছো দাদু, তুমি ঠিক বলেছো। শহরের মানুষেরা বাসি পচা জিনিস খায়। এই যে কি হলো? ওই বাসির কথা বলতে বাসি মাংসের কথা মনে পড়ে গেল। অনেকদিন আমি বাসি মাংস খাইনি তো তাই। আপনি এখন ওই বাসি মাংস খাবেন? হ্যাঁ, বাসি মাংস খাবো। তাছাড়া পাল্টা ভাতের সঙ্গে লাগে না ভাই। আপনি যদি খাবেন তো আমার সঙ্গে চলে আসুন, আপনাকে আমি 2-1 পিস দিতে পারি। লোকটা শুধু খাওয়া খাওয়া করে গেল। কোথাকার কে দুদিন এখানে এসে আমাদের সবাইকে আপন করে নিল। আমাকে বলে, দাদু আর আমি এখান থেকে নড়ছি না, তুমি আমাকে তাড়িয়ে দিলেও আর আমি এখান থেকে যাব না। এ বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে। কেন জানো? ওর মনটা এত সরল, ঠিক আমার শঙ্করের মতো। আপনি মানুষের সঙ্গে শয়তানের তুলনা করছেন। কি বললে? ঠিকই বলেছি। পটল বাবু অভাবী মানুষ, তাই এখানে পড়ে থাকে। কিন্তু আপনার শঙ্কর একটা শয়তান। কতটুকু চেনো, কতটুকু দেখেছো? তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, কিন্তু মানুষের চরিত্র পড়তে শেখনি কেন? সব ঘটনার পেছনে নির্দিষ্ট একটা কারণ থাকে। আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে ওই অশিক্ষিত মূর্খ শঙ্কর কুসুমের সঙ্গে বেইমানি করলো? শঙ্কর কুসুমকে ঠকায়নি, কুসুমই শঙ্করকে ঠকিয়েছে। কি বললেন? খুব চমকে উঠলে তাই না? ঠিক তোমার মতো আমিও সেদিন চমকে উঠেছিলাম। কেন জানো? সেই ঘটনাটা যে আমার সামনেই ঘটেছিল। দাদু, সেদিন আমি ভাবতে পারিনি দীর্ঘদিন ধরে ভালোবাসার পর
শঙ্করকে বিয়ে করতে সে অস্বীকার করবে। কিন্তু কেন দাদু, কেন? শঙ্কর অশিক্ষিত, সে নাকি কুসুমের যোগ্যই নয়। আশ্চর্য! আরো আশ্চর্যের কথা কি জানো? ওই কুসুমের জন্যই সে তার বাবার স্নেহ হারিয়েছে, মায়া মমতা হারিয়েছে, আর এখন হারালো তার জীবনের ভালোবাসা। কিন্তু কুসুমের ব্যবহারের কথা আপনি সবাইকে জানিয়ে দিচ্ছেন না কেন? কি করে জানাবো? সেই হতভাগাটা যে তার মাথায় হাত রেখে আমাকে দিব্যি করে নিয়েছে। তাই কিছুক্ষণ আগে পর্যন্ত সেই কাহিনীর কথা আমার বুকের মধ্যেই চেপে রেখেছিলাম। ছি ছি ছি, হে আমি কি ভুল করেছি? চাকর ভেবে ওনাকে দিয়ে আমি আমার ব্যাগ বইয়েছি, কত অসম্মানজনক কথাও বলেছি, না জেনে না বুঝে আমি আপনাকে অনেক আজেবাজে কথা বলেছি দাদু। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন দাদু, ক্ষমা করে দিন। ওঠো ওঠো দিদি ভাই, ওঠো। অনিচ্ছাকৃত অপরাধের ক্ষমা তো আছেই, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, এই কথাটা যেন তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কথা দিলাম দাদু, এই কথা আর কেউ জানতে পারবে না। বেশ, তাহলে চলো এর পরের কাহিনীটা দেখা যাক। কুসুম তার স্বামীর সঙ্গে স্বামীর ঘরে যাচ্ছে, আর হতভাগা শঙ্কর তার ভালোবাসা হারিয়ে কেমন অবাক হয়ে সেই দৃশ্যটা দেখছে। ভোলা মন আমার, ভোলা মন আমার। সুখী হো মা, স্বামী সমান হবো। ওই রাজকাল থেকে প্রণাম না করে পালকিতে গিয়ে জ্যাঠামশাই, বেহারাকে পালকি আনতে বল। বাবা একটা সমস্যা হয়ে গেছে। মানে 4 জন মেয়ের মধ্যে একজন মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। আমি বলছিলাম কি কুসুম দিকে পালকির বদলে যদি গাড়ি করে পৌঁছানো যায়। শোন, ভুলে যেও না, আলাদা আলাদা পালকিতে করে মেয়ে জামাইকে বিদায় দেওয়া এই চৌধুরী বংশের রীতি। সুতরাং সেই রীতি আজও পালন হবে। যাও, যেখান থেকে পারো একটা লোককে সংগ্রহ করে নিয়ে। কাউকে আনতে হবে না বাবা, কাউকে আনতে হবে না, আমি পালকি বই নিয়ে যাবো। তুই পালকি নিয়ে যাবি? হ্যাঁ মা, মাত্র একজন বেহারার অভাবে বাবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। আমি ছেলে হয়ে তা কি করে মেনে নেবো? আমি পালকি বই নিয়ে যাবো। এই শোভন, বেহারাদের পালকি নিয়ে আসতে বল, তাড়াতাড়ি নিয়ে আসতে বল, নিয়ে আসতে বল। এই তো পালকি এসে গেছে। কুসুম, তুমি পালকিতে গিয়ে বসো। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজিলাম রেশম, এই বুঝেছি সার, মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। ভোলা মন আমার, ভোলা
প্রতাপ নারায়ণ চৌধুরী, তুমি জানতেই পারলে না কুসুমকে বাড়ি থেকে বার করে দিয়ে আমার প্রতিহিংসার প্রথম সিঁড়ি আমি তৈরি করলাম। এরপর তোমার মান সম্মান কেড়ে নেব, তোমার বিষয় সম্পত্তি আমি কেড়ে নেব, তারপর তোমাকে পথের ভিখারি করে তোমার দম্ভ আমি চিরকালের মতো ভেঙে দেব। তারপর ঠিক সুযোগ বুঝি তুমি যেমন আমাকে জুতো মেরেছিলে সেই জুতোর মার আবার আমি তোমাকে ফিরিয়ে দেব। তবেই আমার নাম বিকাশ। যে আমার বিরুদ্ধে যায় তাকে আমি করে দিই খালাস। এই দেখুন, এসব আমি কি ভাবছি, এসব ভাবা আমার একদম উচিত হয়নি। এক্ষুনি আমাকে আবার কলকাতায় যেতে হবে। কলকাতায় গিয়ে আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টির আয়োজন করতে হবে। কত কাজ রয়েছে, কত দায়িত্ব রয়েছে, সময় হয়ে গেছে। আমি যাই। এই দেখুন, আসল কথাটা বলতে আপনাদের একদম ভুলে গেছি। আগামীকাল আমার বন্ধু কৌশিকের ফুলসজ্জার পার্টি, আর এই পার্টিতে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করে গেলাম। আপনারা আসবেন, আসবেন তো? আসবেন কিন্তু ভাই। একটা পদ বিদায় হয়েছে, কুসুম বাড়ি থেকে আউট হয়েছে। এবার কায়দা করে যদি দাদাকে সরানো যায় তাহলে সমস্ত প্রপার্টির মালিক হব আমি। কিন্তু মা তো এত সহজে দাদাকে বাড়ি থেকে তাড়াতে দেবে না। তাহলে তাহলে না না, যেভাবে হোক দাদাকে আউট করাতেই হবে। আর তা না হলে হবে না, আজও বোধহয় আমাদের বাড়ি ফেরা হবে না। এই যে শোভন। হ্যাঁ বলো, কি করে কি হবে বলো তো? কেন, কি হয়েছে? কি সকাল থেকে আমার বোন গৌরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গৌরী তো ভানু দাদুর সঙ্গে জোড়াদিঘির পাড়ে বসে এ গায়ের গল্প শুনছে। আচ্ছা, ওই বুড়োটার কি কোনো কাজ নেই? দিন রাত শুধু গল্প করেই চলেছে। বাবু, আরে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? কেন, কি হয়েছে? চলুন তাড়াতাড়ি চলুন, তা নাহলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে? কি ঠান্ডা হয়ে যাবে? সিঙ্গারা। দূর, আবার সেই খাওয়া? গরম গরম সিঙ্গারা কাকা বাবু আমাদের সবার জন্য স্পেশাল ভাবে বানিয়ে এনেছেন। কেক করে ক্যামেরা মারবো, অনেক ফুরফুর ফুরফুর করে ভাব বেরোবে। আপনি থামুন তো, আমি গৌরী চিন্তা করছি আর উনি গরম সিঙ্গারাতে কামড় দিচ্ছেন। আচ্ছা, আপনার খাওয়া ছাড়া কি কোনো কাজ নেই? আমি বলি কি পটল বাবু, অনেকদিন তো হলো এখানে ডেরা গেড়েছেন, দয়া করে এবার বিদেয় হন। তা না হলে যা খাওয়া শুরু করেছেন রাজার ধন ভান্ডারও লুট হয়ে যাবে। দেখুন, আপনারা দুজনে আমাকে যতই অপমান করুন না কেন আমি কিচ্ছু মনে করছি না। তা মনে করবেন কেন? কারণ আমি তো জানি আপনারা যা কিছু বলছেন আপনাদের মনের কথা নয়, একদম একেবারে মুখের কথা। লোকটা দিন রাত শুধু খেয়েই চলেছে। শোভন, গৌরীর সঙ্গে দেখালে তুমি বলে দিও ও যেন তাড়াতাড়ি গেস্ট হাউসে চলে যায়, কারণ আজকে সন্ধ্যার ট্রেনেই আমরা কলকাতা ফিরে যাব। কথাটা বলে দিও কিন্তু। হ্যাঁ, বলে দেবো। কিন্তু সকাল থেকে দাদাকে দেখতে পাচ্ছি না কেন? দাদা কি ঘর ছেড়ে পালিয়ে গেল নাকি? কিন্তু মা কোথায় গেল? মাকে দেখতে পাচ্ছি না কেন? কত বেলা হয়ে গেল, খোকা যে গেল কোথায়? এই খোকাকে নিয়ে আর আমি ভাবতে পারি না। এই যে বাবা শোভন, তোর দাদাকে দেখেছিস? না, জানি না। আশ্চর্য, দুপুর গড়িয়ে গেল, ছেলেটা গেল কোথায়? শোভন, বাবা শোভন, জানা বাবা, ওই শিব মন্দিরে গিয়ে দেখে আয় না। আমার তার খেয়ে দে কাজ নেই, তোমার ছেলেকে খুঁজতে যাবো। যাক বাবা, মনে হয় আপদটা বিদেয় হয়েছে। হে বাবা ভোলানাথ, আমার পাগল ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা মা, তুমি কি এখনো ওর জন্য এখানে পড়ে পড়ে কাঁদবে? সে তুই বুঝবি না। বুঝবো কেন? আমি তো তোমার বড় ছেলের মতো ইডিয়েট নই। আমি অনেকবার দেখেছি, কিন্তু তোমার মতো এক চোখেই মা আমি কোনোদিন দেখিনি। কি বলি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। আচ্ছা মা, সেটি একটা খাইনি বলে তার জন্য খাবার নিয়ে বসে আছো। কই আমার কথাটা তো একটা বার ভাবছো না? আমি না তোমার নিজের ছেলে। তুই এখান থেকে যা। তুমিও চলো, বাবা ডাকছে। তোর বাবাকে গিয়ে বল খোকা না ফেরা পর্যন্ত
আমি কোথাও যাবো না, কোথাও না, কোথাও না। ঠিক আছে বলে দেবো। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা জানিয়ে যাচ্ছি মা, যে শঙ্করের জন্য তুমি এত আদিক্ষেতা দেখাচ্ছ, তুমি কিন্তু সেই শঙ্করের সৎ মা। আমি সৎ মা। আরে শোভন, আরে মায়ের সম্পর্ক তুই একই কথা বলছিস রে শোভন? একই কথা বলছিস তুই? ওরে শোভন, মা কখনো সৎ কিংবা অসৎ হয় না রে। মা তো মাই, স্বর্গের চেয়েও বড়, আকাশের মতো সীমাহীন। তোকে আর গাল দিতে হবে না। দ্বিতীয়বার মায়ের সঙ্গে অভদ্র আচরণ করলে এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি মাটিতে ফেলে দেবো। বলি তুই আমার দাঁত ফেলে দিবি? হ্যাঁ, ফেলে দেবো। এত ক্ষমতা তোর? ঠিক আছে, তোর এই কথার জবাব আমি মুখে দেব না, কাজে দেব রে, কাজে। শোভন শোন, আরে কথাটা। ও মা, মা গো, শোভনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। তুমি শোভনটাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কিন্তু খোকা, সারাদিন তুই কোথায় ছিলিস? মুখখানে একদম শুকিয়ে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? না মা, ও কিছু না মা, কিছু না, কিছু না। আসলে কালকে সারা রাত জেগেছি তো, তাই। ও আচ্ছা আচ্ছা। কিন্তু মা, হ্যাঁ, তুমি নিশ্চয়ই এখনো পর্যন্ত কিচ্ছু খাওনি? তোকে না খাইয়ে আমি কি কোনোদিন খেয়েছি? তুই যে আমার পায়ের বেড়ি, তোকে ছেড়ে আমার যে মরেও শান্তি নেই। না মা, না, এই কথাটা দ্বিতীয়বার তুমি আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না, কোনোদিন উচ্চারণ করবে না মা গো। তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না মা, আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে ঠাকুর, পরের জন্মে আমি যেন এরকম মমতাময়ী মায়ের সন্তান হয়েই জন্মাতে পারি। খোকা, আমার খোকা, আমার খোকা। মা গো, আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? আমি যে কাল থেকে কিচ্ছু খাইনি গো মা, আমাকে কিছু খেতে দাও না মা। আমার ভীষণ খিদে পেয়েছে। এক্ষুনি খেতে দিচ্ছি বাবা, এক্ষুনি খেতে দিচ্ছি। তুই এখানে বস, আজ না আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। তুমি নিজের হাতে খাইয়ে দেবে নিজে। কিন্তু মা, তুমি আমার সঙ্গে খাবে। ঠিক আছে, আগে তোকে খাইয়ে দে, তারপর আমি খাবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে, চলো। ভীষণ খিদে পেয়েছে মা, দাও। ভীষণ খিদে পেয়েছে মা, দাও গো। বড় করে তুমি শোভনের সঙ্গে বাড়ি গেলে না কেন? কাল রাত থেকে খোকা কিচ্ছু খায়নি, তাই। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ভাবতে পারছি না যে ওই রাস্কেলটা এত বড় একটা ভয়ঙ্কর অপরাধ করার পরেও এ বাড়ির ভাত মুখে তুলছে কোন সাহসে? ওর লজ্জা করছে না? বলো না, বলো না গো, বলো না। খাবার সময় তুমি ও কথা বলো না। বাবা, খুব যে দরদ দেখছি। বলি কিসের এত দয়া, কিসের এত মায়া মমতা? ভুলে যেও না, ও তোমার সৎ ছেলে আর তুমি ওর সৎ মা। তুমি বলছো এই কথা? তুমি তাহলে জবাব দাও, জবাব দাও। এই বাড়িতে বউ হয়ে আসার পর ওকে তুমি আমার কোলে তুলে দিয়েছিলে কেন? সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই কারণে ও একটা অমানুষ তৈরি হয়েছে। শোনো শোনো ভারতী, একটা কথা তোমাকে আমি পরিষ্কার বলছি, যদি আমার মনে শান্তি দিতে চাও তাহলে ভাতের বদলে ওর মুখে তুলে দাও ছাই, মুঠো মুঠো ছাই। মা গো, বাবার কথা তুমি কিছু মনে করো না। ও মা, তুমি বাবার কথা কিছু মনে করো না। আমার যে ভীষণ খিদে পেয়েছে মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা গো। ও মা, আমাকে দুটো খেতে দাও না গো মা। খবরদার, তুই কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। তোমাকে মা বলে ডাকবো না? কেন ডাকবি? বল বল, কেন ডাকবি? শুনতে পেলি না তোর বাবা কি বলে গেল? দেখতে পেলি না তোর বাবা এই মাতৃস্নেহের মমতার ভান্ডারে কতখানি বিষ ঢেলে দিয়ে গেল। মা, তুমি রাগ করো না।
এরপরেও তুই আমার কাছ থেকে মায়ের মমতা আশা করিস কি করে? তুমি রাগ করো না গো মা। মা তুমি রাগ করলে আমি কোথায় যাব মা? পালিয়ে যা খোকা, পালিয়ে যা। যেদিকে তুই চোখ যায় সেদিকে তুই পালিয়ে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না মা, আমি যাবো না কোথাও। ওই সদমা সদমা শব্দটা শুনতে